হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে স্টোরিটা নিয়ে হাজির হয়েছি সেখানে একজন হ্যান্ডসাম ভদ্র স্যার একটি চঞ্চল শিয়ানা মেয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু এই মেয়েটা অন্য একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ওই ছেলেটা আবার এই মেয়েটার বান্ধবীকে ভালোবাসে। আর শেষ পর্যন্ত কে কার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পারে তা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমরা রুই নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটি জায়গায় দাঁড়িয়েছিল, তখনই তার প্রিন্স একটি উড়ন্ত ঘোড়ায় করে আসে। এখানে সে রুইকে তার সাথে করে নিয়ে যেতে থাকে। রুইও তার প্রিন্সের সঙ্গে অনেক বেশি খুশি ছিল। তখনই তাকে তার প্রফেসর ঘুম থেকে উঠিয়ে দেয়, যেটা দেখে আমরা জানতে পারি আসলে এতক্ষণ ধরে রুই এই সবকিছুই স্বপ্নে দেখছিল। এদিকে তাকে ঘুম থেকে উঠিয়ে প্রফেসর বলে, তোমার পড়ালেখার অবস্থা তো খুবই খারাপ, তুমি ক্লাস শেষ করে আমাদের অফিসে আসবে, আমি তোমাকে কিছু কথা বলবো। তারপর আমরা রুইকে প্রফেসরের রুমে দেখতে পাই। এখানে প্রফেসর তাকে বলে, এরপরের সেমিস্টারে যদি তোমার নাম্বার ভালো না হয় তাহলে তোমাকে এই ক্লাসে থাকতে হবে না। এটা শুনে রুই অনেক বেশি আপসেট হয়ে যায়। তারপর সে তার প্রফেসরকে বলে, আপনি যদি চান আমি সামনের বার ভালো নাম্বার পাই তাহলে আপনি আমার জন্য কোনো ভালো টিচারের ব্যবস্থা করে দিন, যে আমাকে ভালোভাবে প্রাইভেট পড়াবে। প্রফেসর বলে, তোমার জি এর কাছ থেকে টিউশন নেওয়া উচিত। তারপর রুই প্রফেসরের রুমের বাহিরে দাঁড়িয়ে মাথা নাড়াচ্ছিল। তখনই এখান দিয়ে একটি ছেলে যেতে নেয়, যার নাম ছিল জি। আর এখানে আরেকটা বিষয় হলো, জি কিন্তু ওই ছেলে যাকে রুই সবসময় তার নিজের স্বপ্নে দেখে। যাই হোক, তারপর সে জি কে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জি বলে, আমি আমার রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য এখানে এসেছি। রু তখন বলে ওঠে, তাহলে তুমিও কি একটা সাবজেক্টে ফেল করেছো? রুয়ের এই কথাটা শুনে জি তাকে জিজ্ঞাসা করে, কেন তুমিও কি ফেল করেছো? রুই বলে, আমাকে ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে আমার এই সেমিস্টারটা আবারও দিতে হবে, আর আমাকে জি নামের একজনের সম্পর্কেও বলা হয়েছে। এখন সে যদি আমাকে সাহায্য না করে তাহলে তার সাথেও ভালো হবে না। এটা শুনে জি বলে, আমি জি এর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। আসলে এখানে জি রুইয়ের কাছ থেকে এটা লুকিয়ে রাখে যে সেই আসল জি। যাই হোক, তারপর রুই তার রুমে এসে তার রুমমেটকে বলে, ইউনিভার্সিটিতে আমার একজন ছেলের সাথে দেখা হয়েছে, সে আমাকে জি এর ব্যাপারে সাহায্য করবে বলেছে। রুমমেট জিজ্ঞাসা করে, তুমি কি ওই ছেলেটাকে তার নাম জিজ্ঞাসা করেছিলে? রুই বলে, না, আমি তো ওই ছেলেটাকে তার নামই জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। তখনই তাকে তার প্রফেসর ফোন করে বলে, তোমাকে প্রাইভেট পড়ানো হবে, আর তোমাকে যে পড়াবে সেই ছেলেটা হলো জি। তারপর রুই ইউনিভার্সিটিতে আসে। এখানে তার সঙ্গে জি এর দেখা হয়। রুই জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জি বলে, আমি তোমাকে এখানে প্রাইভেট পড়াতে এসেছি। এই কথাটা শুনে রুইয়ের মনে হয় এই ছেলেটাও হয়তো বা জি এর কাছে প্রাইভেট পড়বে। তারপর জুই জি এর নামের উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, আর এসব বলার পর জি এর কাছে তার নাম জিজ্ঞাসা করে। তখন জি বলে, তুমি যে জি এর নামে উল্টাপাল্টা কথা বলছিলে ওই ছেলেটাই হলো আমি। এই কথাটা শুনে রুই তো এবার অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তারপর সে তাকে সরি বলে আর জিজ্ঞাসা করে, আমার কথায় কি তুমি মন খারাপ করেছো? জি বলে, না, আমরা একজন আরেকজনকে চিনি না। আর শোনো, আমার সাথে বেশি ফ্রি হওয়ার চেষ্টা করো না, কারণ আমি এখন থেকে তোমার টিচার। এই কারণে এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। রুই তখন বলে, আমি এসব কিছু মানতে পারবো না, কারণ আমার প্রতিদিন 12 ঘন্টা ঘুমাতে হয়, তারপর আমি আবার ভিডিও গেম খেলি। কিন্তু জি তাকে বলে, আজকের পর থেকে তুমি কোনো গেম খেলবে না, এমনকি তুমি এখন থেকে আর 12 ঘন্টাও ঘুমাতে পারবে না, তাহলে কিন্তু তোমাকে আবারও এই সেমিস্টারটা দিতে হবে। এই বলে জি তাকে একটা কলম গিফট করে বলে, আজকে থেকে তুমি এই কলমটা ব্যবহার করবে। তারপরের সিনে আমরা রুইকে তার বন্ধুদের সাথে লাঞ্চ করতে দেখি। তখনই এখানে একটা ছেলে আসে যার নাম ডং। সে এখানে রুইকে ডিস্টার্ব করতে থাকে। এই কারণে রুই ছেলেটার সাথে অনেক রাগারাগি করে আর বলে, যেদিন আমি প্রিন্সেস হব ওই দিন আমি তোমাকে আমার প্রাসাদে চাকর বানিয়ে রাখবো। তখনই ডং এর বন্ধু এখানে এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তারপর রুই তার ফ্রেন্ডদের সাথে জি এর ব্যাপারেই কথা বলতে থাকে। তখনই এখানে জি চলে আসে আর রুইকে বলে, পরের প্রাইভেটে যেতে তোমার যেন লেট না হয়। এটা বলে সে এখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন আমরা রুইকে একটা পেন্টিং বানাতে দেখি। আসলে রুই অনেক ভালো একজন আর্টিস্ট ছিল, সে অনেক সুন্দর সুন্দর পেন্টিং বানায়। তখনই জি এখানে এসে বলে, তুমি এসব কি ছবি আঁকছো? এই কথাটা শুনে রুই তাকে বলে, এগুলো আমি না, অন্য কেউ বানিয়েছে। তাছাড়া আমি এখনো পর্যন্ত যেসব পেন্টিং বানিয়েছি ওই সবগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর জি তাকে বই দিয়ে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা রুইয়ের সব ফ্রেন্ডদেরকে পার্টি করতে দেখি, কিন্তু রুই বেচারি পড়াশোনা করছিল। তারপর সে তার ফ্রেন্ডকে বলে, জি আমার থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমি তার কথা মতো চলতে পারছি না। এই কথাটা শুনে তার ফ্রেন্ডেরা বলে, তুমি অনেক বেশি লাকি যে এত হ্যান্ডসাম একটা ছেলে তোমাকে প্রাইভেট পড়াচ্ছে। তখনই তার ফোনে ড্রং এর মেসেজ আসে। সে তাকে মেসেজ করে পেন্টিং রুমে আসতে বলে। তারপর রুই জি কে ওয়াশরুমের কথা বলে সুজা পেন্টিং রুমে চলে আসে।
এদিকে জিও রুইয়ের পিছু করে পেন্টিং রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রুমের ভিতরে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এখানে সে দেখতে পায় রুই দুজন ওর ছেলেদের পেন্টিং বানাচ্ছিল। এদিকে ডং আবার জিকে দেখে এই দুজন ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। তাদের এখান থেকে চলে যাওয়ার পর রুই বলে, তুমি এখানে কি করছো? জি তখন কোনো কিছু না বলে রুইয়ের হাত ধরে তাকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর জি তাকে বলে, আজকের পর থেকে তুমি কোনো ছেলেদের পেন্টিং করবে না, আর মডেলের পেন্টিং যদি তোমার করতেই হয় তাহলে তুমি মেয়েদের পেন্টিং করবে। এটা শুনে রুই বলে, আমি পেন্টিং কোনোদিনই ছাড়তে পারবো না, এটা আমার প্যাশন, এমনকি আমি অনেক বড় একজন আর্টিস্ট হতে চাই। তুমি কেন আমার এ ব্যাপার নিয়ে কথা বলছো? জি তখন বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আর তুমি যদি আরো এক সেমিস্টার এখানেই থাকতে হয় তাহলে তুমি তোমার নিজের মতোই চলো। এই বলে সে এখান থেকে চলে যায়। পরদিন জি রুইয়ের জন্য ওয়েট করছিল, তখনই রুই এখানে এসে জিয়ের সাথে অনেক রাগারাগি করে। আসলে জি রুইয়ের ড্রয়িং ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছিল, এই কারণে রুই তাকে বলে, তুমি এরকম কেন করছো? জি বলে, তোমার প্রথমে এই সেমিস্টারটা শেষ করা উচিত, তারপরে তুমি এরকম ফালতু আর্ট শিখো। তারপর রুই তো অনেক রেগে টেগে এখানে বসে পড়ে, কিন্তু আজকে তার পড়াতে কিছুতেই মন বসছিল না, এই জন্য সে অসুস্থ হওয়ার নাটক করে আর বলে, আমার গলাতে অনেক ব্যথা হচ্ছে। এখানে জি তো তার এসব চালাকি ধরে ফেলে আর বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার তোমার পড়ালেখা একদম শুরু থেকে শুরু করব। এটা শুনে রুই হাসতে হাসতে বলে, স্যার আমার গলার ব্যথাটা এখনই ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে রুই তার প্রাইভেট শেষ করে। তারপরে সে যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই এখানে একটা মেয়ে আসে, আর এই মেয়েটার নাম হচ্ছে লু। সে রুইকে জিজ্ঞাসা করে, জি কোথায়? রুই বলে, অত এখান থেকে চলে গিয়েছে। রুই তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, আর জিকেই বা কেন খুঁজছো? লু বলে, আমি জিয়ার গার্লফ্রেন্ড, সে আমার নাম্বারটা ব্লক করে রেখেছে, এমনকি কিছুদিন ধরে আমার সাথে দেখাও করছে না। এখন তুমি আমাকে এ ব্যাপারে একটু হেল্প করো। রুই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে ফোন করার চেষ্টা করছি। তারপর রুই জিকে মেসেজ দেয় যে আমার কাছে তোমার গার্লফ্রেন্ড এসেছে আর সে তোমার সঙ্গে দেখা করতে চায়। জি তখন রুইকে বলে, তুমি এই মেয়েটাকে তোমার কাছ থেকে ভাগিয়ে দাও, কারণ আমি তার সাথে দেখা করতে চাই না। এই কারণে রুই লুকে বলে, জি তো আমার মেসেজের রিপ্লাই করছে না। তারপর তারা একজন আরেকজনকে উইচ্যাটে অ্যাড করে নেয়। এখানে তারা বলে, এখন থেকে আমরা উইচ্যাটেই কথা বলবো। এর পরের দিন আমরা রুইকে ঘরে বসে থাকতে দেখি। সে বসে বসে ভাবছিল, জি আর লু যদি একজন আরেকজনের সাথে দেখা করে ফেলে তাহলে হয়তোবা তারা আবারও একজন আরেকজনের সাথে ডেট করা শুরু করবে, আর এমনটা হলে জি হয়তো আমাকে আর প্রাইভেটই পড়াবে না। এসব ভেবে রুই তো অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিল। যাই হোক, পরের দিন রুই ক্লাসে এসে জিয়ের জন্য ওয়েট করছিল, তখন তার আবারও স্বপ্ন আসে। কিছুক্ষণ পরে এখানে জি আসে আর তাকে ঘুমাতে দেখে জাগিয়ে বলে, তুমি যদি এই সেমিস্টারে আবারও থাকতে না চাও তাহলে তোমার আমাকে একটা কাজ করে দিতে হবে, আর সেই কাজটা হলো তুমি লুকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবে, কারণ আমি ওই মেয়ের সাথে আর কখনোই দেখা করতে চাই না। এই কথাটা শুনে রুই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে জিন লুকে একদমই পছন্দ করে না। তারপর সে জিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। কিছুক্ষণ পর রুই যখন লুকে মেসেজ করতে যাবে তখনই তার কাছে ডং চলে আসে, আর রুইয়ের মোবাইলটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলে, তুমি কার সাথে কথা বলছো? তারপর সে লুইয়ের ছবি দেখে রুইকে বলে, এই মেয়েটা তো অনেক সুন্দরী, আর আমার সাথে তাকে একদম পারফেক্ট লাগবে। এটা শুনে রুইয়ের মনে একটা আইডিয়া আসে। সে ভাবতে থাকে, আমি লু আর ডংকে যদি এক করে দিতে পারি তাহলে লু জিয়ের পিছু ছেড়ে দিবে। পরের দিন রুই সমুদ্রের পাড়ে লুয়ের আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর এখানে লু আসে। তারা দুজন যখন কথা বলছিল তখনই ডং জগিং করতে আসে। আসলে এই সবকিছু রুইয়েরই প্ল্যান ছিল। এই কারণে রুই ডংকে আটকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি জগিং করার জন্য এখানে এসেছি। এই সবকিছু লু দেখছিল। যাই হোক, এর পরের দিন আমরা রুই আর ডংকে একটি গাড়িতে দেখতে পাই। এখানে ডং রুইকে বলে, আমি কাউকেই ভয় পাই না। এই বলে সে লুকে ফুল দিতে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরই সে সেখান থেকে দৌড়ে আসতে থাকে। আসলে লু তরোয়াল নিয়ে তার পিছনে দৌড়াচ্ছিল, এই কারণে সে তাড়াতাড়ি গাড়িতে বসে রুইকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে গাড়ি করে যাওয়ার সময় রুই তাকে জিজ্ঞাসা করে, লু তোমার পিছনে তরোয়াল নিয়ে কেন আসছিল? তুমি এমন কি করেছিলে যে সে তোমাকে এভাবে দৌড়ানি দিল? ডং বলে, আমি যখন লুইকে ফুল দেওয়ার জন্য যাই তখন সে তার ট্রেডিশনাল ড্রেস পরে ডান্স করছিল, যার জন্য আমি তাকে চিনতে না পেরে তার কাছেই জিজ্ঞাসা করেছিলাম যে লু কোথায়। তখন সে বলে, আমি লু। এই কথাটা শুনে আমি তো তার অনেক কাছে গিয়ে দেখার চেষ্টা করি আর বলি, আমি যখন থেকে তোমাকে দেখেছি
তখন থেকে আমি আর ঠিকভাবে ঘুমাতে পারি না। আমি সবসময় তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমার কাছে মনে হয় আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এইসব কথা শুনে লুতো আমার উপর অনেক বেশি রেগে যায় আর আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গিয়েছি, কিন্তু তারপরও আমি তার কাছে যেতে থাকি। এটা দেখে সে তার তরোয়াল নিয়ে আমার পিছনে দৌড়াতে শুরু করে, যা দেখে আমি তো আমার ফুল টুল ফেলে দিয়ে গাড়িতে এসে পড়ি। এসব কিছু শুনে রাস্তার মধ্যেই রুই লুকে মেসেজ দিয়ে বলে আমাকে মাফ করে দাও, আসলে ডং তোমাকে অনেক বেশি ভালোবাসে, এজন্য আমি তাকে শুধুমাত্র সাহায্য করেছি। এটা বলে সে ফোন অফ করে দেয়। তার পরের দিন আমরা জি আর রুইকে ক্লাসরুমে দেখতে পাই। এখানে জি তো রুইয়ের হাত ধরে তাকে লেখা শিখাচ্ছিল, আর এমনটা করতে গিয়ে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। তখনই আমরা দেখতে পাই কেউ একজন তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তবে আমরা এখানে তার চেহারাটা দেখতে পাই না। যাই হোক, এর পরের দিন আমরা ডং আর লুইকে একটা পার্কে দেখতে পাই। এখানে ডং তো লুইয়ের অনেক প্রশংসা করে। তখনই রুই তার মাথায় হাত রেখে বলে তোমার শরীর কি ঠিক আছে? ডং বলে হ্যাঁ, আমি তো ঠিকই আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যেন লুকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি। আমার তো মনে হয় গড তাকে আমার জন্যই বানিয়েছে। এটা বলে সে লুয়ের সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু লু এখানে ছিল না। এদিকে আমরা জি আর রুইকে একসঙ্গে দেখতে পাই। এখানে তো রুই অনেক উদাস ছিল, তার পড়াতে একদমই মন বসছিল না। এই জন্য সে জিকে বলে আজকে আমি পড়তে চাই না। জি বলে আচ্ছা ঠিক আছে। তারপরে সে এখান থেকে চলে যাওয়ার সময় রাস্তার সব লোকেরা তাকিয়ে দেখছিল, এমনকি তারা রুইকে নিয়ে তো অনেক আজে বাজে কথা বলছিল। এর পরের দিন যখন সে ক্লাসে আসে তখন ক্লাসের সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে এবং নিজেদের ফোনে কিছু একটা দেখছিল। এদিকে বেচারি রুই তো এসব দেখে কিছুই বুঝতে পারে না। তখনই তার ফ্রেন্ডরা এসে বলে তোমার আর জিনের একটা ছবি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে গিয়েছে, আর এই ছবিটা ওই সময়ের ছিল যখন জিন তার হাত ধরে লেখা শিখাচ্ছিল। এটা দেখে রুই তো অনেক রেগে যায় আর বলে আমার আর জিনের ভিতরে এরকম কোনো সম্পর্কই নেই। এদিকে আমরা জিকে দেখতে পাই, সেও তার আর রুইয়ের এই ছবিটা দেখছিল। এটা দেখে সে হাসতে থাকে। আসলে তার এসব ব্যাপার নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। যাই হোক, পরের দিন রুই তার চেহারা লুকিয়ে জিয়ার সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে সে জিকে বলে আমাদের ভিতরে এমন কিছুই নেই, কিন্তু তারপরও মানুষ আমাদের ছবি নিয়ে বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। আমরা তো এখনো পর্যন্ত একজন আরেকজনকে ঠিক মতো চিনিও না, আর মানুষরা বলছে আমরা নাকি একজন আরেকজনকে ভালোবাসি। এর পরের দিন আমরা রুইকে ক্লাসরুমে দেখতে পাই। তখনই এখানে আবার লু আসে। সে রুইকে বলতে থাকে আমি সবকিছু জানতে পেরেছি, তুমি জিয়ার প্রথম গার্লফ্রেন্ড। তার এই কথাটা শুনে রুই বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি জিয়ার গার্লফ্রেন্ড না। তখনই এখানে জি আসে, এমনকি সে এখানে এসেই রুইকে হাক করে। তারপর সে লুকে বলে তুমি যা বলেছ সবকিছুই সত্যি, রুই আমার প্রথম গার্লফ্রেন্ড, আর আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি। এজন্য আজকের পর থেকে তুমি কখনোই আর আমার সামনে আসবে না। এটা শুনে লু তো রাগ করে এখান থেকে চলে যায়। লু চলে যাওয়ার পর তো রুই জিনের উপর অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো, তুমি এমনটা কেন করলে? জি বলে তুমি তো আমাকে বলেছিলে তুমি লুকে আমার জীবন থেকে সরাতে সাহায্য করবে, এজন্য তুমি কিছুদিন আমার সঙ্গে এরকম নাটক করো। যখন লু আমার পিছু ছেড়ে দিবে তখন আমরা এসব করা বন্ধ করে দিব। এটা শুনে রুই আর কিছুই বলে না, সে সবকিছু মেনে নেয়। তারপর জি রুইকে বলে তোমার কাপড় চোপড় দেখতে খুবই অদ্ভুত, এজন্য তুমি যদি চাও আমি তোমাকে কিছু ভালো কাপড় চোপড় কিনে দিতে পারি। এই বলে তারা দুজন শপিং করতে চলে যায়। এখানে রুই অনেক দামি একটা ড্রেস পছন্দ করে, কিন্তু তার কাছে মনে হয় জিয়ার কাছে হয়তোবা এই ড্রেসটা কেনার মতো কোনো টাকা নেই। কিন্তু দেখা যায় জি রুইয়ের জন্য এই দামি ড্রেসটাই কিনে দেয়। এটা দেখে রুই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে জিয়ার কাছে এত টাকা কিভাবে আসলো। যাই হোক, তারপর যখন তারা দুজন এখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের সঙ্গে লুইয়ের দেখা হয়ে যায়। লু রুইকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে, আমি তোমার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করতে কেন আসোনি? এদিকে এই কথাটা শুনে জি তো একটু অবাক হয়ে যায় আর বলে তুমি লুইয়ের সঙ্গে কেন কথা বলতে চাও? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এই বলে সে রুইকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর রাস্তায় রুই জিনকে এসে জিজ্ঞাসা করে আমার মনে হয় লু এখন আমাদের উপর প্রতিশোধ নেবে, কারণ সে অনেক রাগী একটা মেয়ে। কিন্তু জি বলে আমি এসব কিছু নিয়ে একদমই মাথা ঘামাই না, এখন এসব কিছু বাদ দিয়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। এই কথাটা শুনে রুই বলে ঠিক আছে, কিন্তু যদিও এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তুমি আমাকে রক্ষা করতে হবে। তার কিছুক্ষণ পর তারা একটি জায়গায় বসে কথা বলছিল। এখানে জি রুইকে বলে সামনের উইকেন্ডে আমি আমার স্কুলের রিওন পার্টিতে যাব,
তুমি কি আমার সাথে পার্টিতে যাবে? যদি তুমি আমার সাথে ওইখানে যাও তারপর থেকে তুমি তোমার ফ্রিডম পেয়ে যাবে। এটা শুনে রুই তো সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে আমরা ডংকে দেখতে পাই, সে আবারও লুকে ফুল দেওয়ার জন্য এসেছিল। এখানে লু তাকে দেখে অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডং বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে শুধুমাত্র তোমার কথাই ভেবে যাচ্ছি। এটা বলে সে লুকে ফুল দেয়, কিন্তু লু ফুলটা না নিয়ে এখান থেকে চলে যায়, যেটা দেখে ডং এবার অনেক রেগে যায়। আর সুজা রুইয়ের কাছে এসে বলে, এই সবকিছু তোমার ভুলের জন্যই হয়েছে, তোমার কারণে লু আমাকে ঘৃণা করে, সে আমার ভালোবাসায় কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। এখানে সে আরো বলে, প্লিজ তুমি আমাকে সাহায্য করো, আমি লুকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এই কথাগুলো সে জিকেও বলে। তখন জি বলে, তোমার আমাদের সাথে স্কুলের পার্টিতে যাওয়া উচিত, এমনও হতে পারে যে সেখানে লু আমাকে আর রুইকে একসাথে দেখে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতেও পারে। আর এখন পরের দিন জি আর রুই যখন ক্লাসরুমে বসেছিল তখন জি রুইকে একটা বই দিয়ে বলে, এই বইটা তোমাকে অনেক সাহায্য করবে। রুই এই বইটা পড়তে চায় না, কিন্তু জি তাকে বলে, তুমি দয়া করে বইয়ের কিছু লাইন পড়ে দেখো, এমনও হতে পারে যে এই বইটা তোমার অনেক বেশি ভালো লেগে গিয়েছে। এটা শুনে রুইও বইটা পড়তে শুরু করে, আর এখানে একটা রোমান্টিক কবিতা লেখা ছিল। এদিকে রুইকে বই পড়তে দেখে জি অনেক বেশি রোমান্টিক ভাবে রুইকে দেখতে থাকে, কিন্তু রুই কিছু লাইন পড়ার পর জিকে বলে, এই কবিতাটা অনেক ফালতু। যাই হোক, তারপর আমরা তাদের সবাইকে স্কুলের পার্টিতে দেখতে পাই। এখানে লুও এসেছিল, তাকে দেখে জি রুইকে বলে, লু আমাদের দিকে তাকিয়ে আছে, তাই তুমি আমার কাছে আসো আর এমন একটা ভান করো যেন তুমি আমাকে অনেক বেশি কেয়ার করছো। এসব দেখে লু যদি আমার পিছু ছেড়ে দেয় তাহলে আমি তোমাকে আরো ভালোভাবে পড়াবো। যা শুনে রুইও ভালোভাবে অ্যাক্টিং করার চেষ্টা করে। তারপর জি সবাইকে বলে, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, এমনকি কিছুদিন পর থেকে আমরা একসাথে থাকবো। এটা দেখে লু তো অনেক রেগে যায়। তখন এখানে আরেকটা হিরোর এন্ট্রি হয়, তাকে দেখে রুই তো একদম ফিদা হয়ে যায়। আর এখান থেকে সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। রুই যখন স্কুলে পড়তো তখন থেকে সে ইয়ানকে অনেক পছন্দ করত, এমনকি সে ইয়ানের সঙ্গে দেখা করার জন্য একদিন ইয়ানের স্কুলেও গিয়েছিল, কিন্তু স্কুলের সিকিউরিটি গার্ড তাকে ইয়ানের সঙ্গে দেখা করতে দেয়নি। আর এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে, আর আমরা দেখতে পাই ইয়ান ছিল জিয়ের ফ্রেন্ড। সে জিয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, রুই কি তোমার গার্লফ্রেন্ড? জি বলে হ্যাঁ। এদিকে রুই তো ইয়ানকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, এমনকি সে কল্পনা করতে থাকে তার সঙ্গে ইয়ানের বিয়ে হচ্ছে। এদিকে জি ইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ইয়ান বলে, না, আমি এখনো সিঙ্গেল। তারপর ইয়ান বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। যা শুনে রুই একটা বাহানা দিয়ে তার পিছনে যেতে শুরু করে, আর ইয়ানকে এসে বলে, তোমার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে, তুমি তো এখন আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, তাই তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আর তোমার কন্টাক্ট নাম্বারটা আমাকে দিয়ে রাখো, যাতে চাইলে তুমি সহজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু ইয়ান তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। তখনই এখান দিয়ে আরেকটা ছেলে যেতে নেয়। রুই তো তাকে ইয়ান ভেবে বলতে থাকে, আমি সত্যি বলছি, জি আমার বয়ফ্রেন্ড না। এদিকে তখনই আবার জি এখানে চলে আসে আর রুইকে জিজ্ঞাসা করে, তুমি এই ছেলের সাথে কি বলছো? রুই তো ভয় পেয়ে বলতে থাকে, আমি এই ছেলেকে কিছুই বলিনি, কিন্তু জি তো রুইয়ের সব কথাগুলোই শুনে ফেলেছিল। এই কারণে সে রাগ করে পার্টিতে চলে আসে আর অনেক ড্রিঙ্কস করতে থাকে। এখানে সে জি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, তোমার আর রুইয়ের মধ্যে সম্পর্ক কি? ছেলেটা বলে, আমার রুইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এইটা শুনে জি বলে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি এটা প্রমাণ করো। ছেলেটা বলে, এটা আমি কিভাবে প্রমাণ করব? তখন জি বলে, তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করো, আর তুমি যদি আমার থেকে বেশি ড্রিঙ্ক করতে পারো তাহলে আমি মেনে নিব যে তোমার আর রুইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। বেচারা ছেলেটাকে এখন বাধ্য হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। এখানে তারা দুজন ড্রিঙ্ক করতে শুরু করে। অনেক বেশি ড্রিঙ্ক করার পর ছেলেটার অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু জি ড্রিঙ্ক করেই যাচ্ছিল। তখন এই ইয়ান তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। তার কথা শুনে জি ড্রিঙ্ক করা বন্ধ করে। তারপর সবাই পার্টি থেকে চলে যায়। কিছুক্ষণ পর জি রুইয়ের সঙ্গে রাগ করে বাহিরে চলে আসে। রুইও তার পিছু পিছু আসে আর সরি বলে, এমনকি সে বলে, আমি আর পর থেকে আর কখনোই এরকম করব না, এবার তুমি আমাকে মাফ করে দাও। জি বলে, আজকে তোমার অভিনয় তো অনেক খারাপ হয়েছে, এই বলে সে এখান থেকে চলে যায়। এইসব বিষয় নিয়ে রুই তো অনেক বেশি আপসেট হয়ে যায়। কিছুক্ষণ পর সে ওখান থেকে চলে যায়। পরদিন আমরা রুইকে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখি। এখানে সে বলে, গতকাল রাতে
আমি আমার প্রিন্সকে দেখেছি, আমি তাকে অনেক ভালোবাসি। এটা শুনে তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তোমার এই কথাটা কি জি জানে? রুই বলে, না, জি এ ব্যাপারে কিছুই জানে না, আর এমনি তো মানুষজন আমাদের ব্যাপারে ভুল ভাবে। আসলে জি আর আমি তো কোনো রিলেশনশিপে নেই। এর পরের সিনে আমরা জি কে ক্লাসে দেখতে পাই। এখানে আমরা বুঝতে পারি জি নিজেও একজন ভালো স্টুডেন্ট, তবে সে রুইকে প্রাইভেট পড়াচ্ছিল কারণ রুইকে যেন একই ক্লাসে আর থাকতে না হয়। এদিকে রুই জিয়ার রাগ ভাঙানোর জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে আসে, কিন্তু জি তার লাঞ্চটা নিতে চায় না আর বলে, আমি আমার নিজের জন্য লাঞ্চ নিয়ে এসেছি। এবার রুই সবার সামনে বলে, তুমি যদি আমার হাতে বানানো লাঞ্চটা না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। এটা শুনে সব স্টুডেন্টরা তাদেরকেই দেখতে থাকে। এমনকি কিছু স্টুডেন্টরা জিকে বলে, তোমার গার্লফ্রেন্ড অনেক ভালো, তোমার তো তার লাঞ্চটা খাওয়া উচিত। এদিকে রুই লাঞ্চ বক্সটা রেখে এখান থেকে চলে যায় আর জিও লাঞ্চটা তার একজন ক্লাসমেটকে দিয়ে দেয়। তারপর আমরা রুইকে দেখতে পাই সে ইয়ানের ব্যাপারে ভাবছিল, এমনকি সে তো আজকেও ইয়ানের সাথে বিয়ের কথাই ভাবছিল। তখনই এখানে ডং চলে আসে আর রুইকে বলে, তুমি আমাকে সাহায্য করো, আমার লুইয়ের সঙ্গে কথা বলতে হবে কারণ ও আমাকে ইগনোর করছে। এটা শুনে রুই বলে, এটা তোমার নিজের ব্যাপার, এসব ব্যাপারে আমাকে জড়িও না। ডং তখন বলে, আমি লুকে ভালোবেসে ফেলেছি, এজন্য তোমার আমাকে সাহায্য করতেই হবে। তখনই রুইয়ের মাথায় আরো একটা আইডিয়া আসে আর সে ডংকে বলে, আচ্ছা আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমারও একটা শর্ত আছে, তুমি আমাকে তোমার ওই বাস্কেটবলটা দিয়ে দিবে যেটাতে ফেমাস খেলোয়াড়ের সিগনেচার ছিল। আসলে রুই তো এই বলটা জিকে দিতে চাইছিল কারণ জিও ওই ফেমাস খেলোয়াড়ের ফ্যান ছিল, আর এখন ডং তো বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। তারপর ডং বাসায় এসে এই বাস্কেটবলটা দিয়ে দেয়। এখানে জিতো বলটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার রাগটাও কমে যায়, আর এখন তাদের দুজনের ভিতরে সবকিছুই ঠিক হয়ে যায়। এখানে সে জিকে বলে, আজকে আমার পক্ষ থেকে আমি তোমাকে ট্রিট দিব। তারপর তারা দুজন একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে রুই যখন কথা বলছিল তখন জিতো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, রুই আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে। তাই সে রুইকে জিজ্ঞাসা করে, তোমার আজকে কি হয়েছে, তুমি এত ভালো ব্যবহার কেন করছো? এটা শুনে রুই মনে মনে বলতে থাকে, এটাই ভালো সময় জিকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে। তারপর সে কান্না করার অভিনয় করে বলে, আমাকে মাফ করে দাও, আমি ওই দিন আসলে পার্টিতে ভালো ব্যবহার করতে পারিনি, কিন্তু এরপর থেকে আমি কখনই আর এরকমটা করব না। এমনকি তুমি যেভাবে বলবে আমি সেভাবেই তোমার সঙ্গে অ্যাক্টিং করার চেষ্টা করব। তাছাড়া আমি লেখাপড়ায় পুরোপুরি ফোকাস দিব যাতে আমার রেজাল্ট ভালো হয়। এটা শুনে জি আরো বেশি অবাক হয়ে যায় আর ভাবে, হুট করে এ মেয়ের আবার লেখাপড়াতে মন বসলো কিভাবে। তাই জি বলে, আমি তোমার উপর আর রেগে নেই। এটা শুনে রুইও অনেক খুশি হয়ে যায়। আসলে রুই তো ইয়ানের কাছাকাছি যাওয়ার জন্যই জিয়ের সাথে এত ভালো ব্যবহার করছিল। যাই হোক, তারপর তারা দুজন যখন ক্লাস থেকে বের হয়ে বাইরে হাঁটছিল তখন তারা নোটিশ বোর্ডের সামনে কিছু স্টুডেন্টদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। যখন তারা এখানে আসে তখন তারা নোটিশ বোর্ডে একটা ইভেন্ট সম্পর্কে জানতে পারে, আর এই ইভেন্টের নাম হলো ইংলিশ কনভারসেশন। আসলে এই ইভেন্টে বেসিক ইংলিশ সম্পর্কে সবকিছু জানানো হবে। এটা দেখে রুই অনেক খুশি হয়ে যায় কারণ এই ইভেন্টে ইয়ানও আসবে। তারপর বাসায় এসে রুই মনে মনে ভাবে, আমার অবশ্যই ইভেন্টে যেতে হবে কারণ সেখানে গেলেই আমি ইয়ানের সাথে দেখা করতে পারবো। যাই হোক, তারপর সে জিয়ের সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে সে তো জিয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, যা দেখে জি বলে, তুমি এত কিছু কেন নিয়ে আসলে, আমার এসব কিছুই লাগবে না। কিন্তু রুই বলে, কোনো সমস্যা নেই, এগুলো আমি তোমার জন্য এনেছি। জি তখন বলে, তুমি তো জানো আমাদের ইউনিভার্সিটিতে ইংলিশ ইভেন্ট হচ্ছে, এই জন্য আমাদের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মিট আপ করতে হবে, আর সেখানে শুধু তারাই যেতে পারবে যারা কিনা পাশ করেছে। আর এখন তুমি যেহেতু পাশ করতে পারোনি তাই তুমি সেখানে যেতে পারবে না। এটা শুনে রুই তো নাটক করে বলতে থাকে, আমার মন চায় আমি সবসময় তোমার সাথেই থাকি, এই কারণে আমি তোমার সঙ্গে ইংলিশ ইভেন্টও যেতে চাই। এখানে রুইয়ের এমন মিষ্টি মিষ্টি কথা শুনে জি তো একদম গলে যায় আর বলে, সমস্যা নেই, আমি বিষয়টা দেখছি। পরের দিন ক্লাসে এসে প্রিন্সিপাল বলে, যেসব স্টুডেন্টরা ইংলিশ ইভেন্টে জয়েন হতে চায় তারা সবাই যেন মিটিং রুমে চলে আসে। তারপর আমরা দেখতে পাই স্টুডেন্টরা মিটিং রুমে এসে প্রিন্সিপালকে বলে, এই ইভেন্টে আমরা শুধুমাত্র ওই রকম স্টুডেন্টদেরকেই নিব যাদের বেসিক ইংলিশ সম্পর্কে ধারণা আছে, আর যারা সেমিস্টারে ফেল করেছে তারাই এই ইভেন্টে জয়েন করতে পারবে না। এটা শুনে জি প্রিন্সিপালকে বলে, এটা করা ঠিক হবে না, কারণ যারা ফেল করেছে তাদের পড়ালেখা আরো ভালো করার জন্য এরকম ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত। প্রিন্সিপাল জিয়ানের এই কথাটা শুনে বলে, তুমি অফিসে এসে আমার সাথে দেখা করো। কিছুক্ষণ পর জিকে আমরা প্রিন্সিপালের অফিস রুমে দেখতে পাই। এদিকে ডং আর রুই জিয়ের আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জি প্রিন্সিপালের রুম থেকে বাহিরে আসে, আর এখানে আমরা তাকে অনেক বেশি আপসেট দেখি, যা দেখে রুই মনে করে
প্রিন্সিপাল হয়তো জিকে মানা করে দিয়েছে, কিন্তু জি তাদেরকে সারপ্রাইজ দিয়ে বলে প্রিন্সিপাল আমার কথা মেনে নিয়েছে। এটা শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন আমরা রুইকে তার রুমে দেখতে পাই। এখানে তার মা ফোন করে বলে অনেকদিন হয়েছে তুমি বাসায় এসো না, আজকেই তুমি বাসায় এসে আমার সাথে লাঞ্চ করবে। তারপর রুই তার বাসায় আসে। এখানে সবাই যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন তার মা বলে আমরা তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সামনের শনিবার তোমাকে একটা ছেলে দেখতে আসবে, সেই ছেলেটাও তোমার ক্লাসমেট আর তার নাম টিয়ান। এজন্য সামনের শুক্রবারে তুমি বাসায় চলে আসবে, তোমাকে নিয়ে আমি শপিং করতে যাব, কারণ শনিবারই টিয়ান আর তার পরিবার তোমাকে দেখতে আসবে। এটা শুনে রিক কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর রুই তার ক্লাসে এসে অনেক আপসেট হয়ে বসেছিল, তখনই তার কাছে জি চলে আসে আর জিজ্ঞাসা করে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি প্রাইভেট পড়তে আসোনি কেন, আর তোমার চেহারাটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? রুই বলে আমার মা আমার জন্য ছেলে দেখেছে, সে আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছে, আর সামনের শনিবারই ওই ছেলে এবং তার পরিবার আমাকে দেখতে আসবে। আমি মাকে বলেছি আমি এই বিয়েটা করব না, কিন্তু আমার মা আমার কোনো কথাই শুনছে না। তখনই রুইয়ের মাথায় একটা আইডিয়া আসে আর জিকে বলে ওই দিন কিন্তু আমার মা এটাও বলেছে যে আমার লাইফে যদি কোনো ছেলে থাকে তাহলে টিয়ানের সাথে আমাকে আর বিয়ে দিবে না, কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, এই কারণে আমি মাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। এটা শুনে জি বলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার বয়ফ্রেন্ড সেজে তোমার মায়ের সাথে গিয়ে দেখা করব। এটা শুনে রুই অনেক খুশি হয়ে যায়। যাই হোক, তারপর আমাদেরকে শনিবারের দৃশ্য দেখানো হয়। রুইয়ের মা তাকে অনেক সুন্দর ড্রেস পরিয়ে ভালোভাবে রেডি করে। এখানে রুই তো অনেক ভয় পাচ্ছিল, কিছুক্ষণ পরই তো তারা চলে আসবে। এই কারণে রুই জিকে মেসেজ করে বলে তুমি কোথায়, তাড়াতাড়ি চলে আসো। জি তাকে বলে আমি এখনই আসছি। কিছুক্ষণ পরই গেস্টেরা চলে আসে। এখানে টিয়ানের মা তো অনেক অদ্ভুতভাবে রুইকে দেখছিল। এদিকে টিয়ান রুইয়ের জন্য ফুল নিয়ে এসেছে, সে তাকে ফুল দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুই তার কাছ থেকে ফুলটা নেয় না। তারপর সবাই ভিতরে এসে কথা বলছিল, তখনই এখানে জি চলে আসে আর রুই তাড়াতাড়ি করে দরজা খুলে তাকে ভিতরে নিয়ে আসে। এখানে তাকে দেখে সবার মুডটা খারাপ হয়ে যায়। এদিকে রুই জিয়ের ইন্ট্রোডাকশন দিয়ে বলে ও হলো আমার ক্লাসমেট আর সে অনেক ভালো স্টুডেন্ট, এমনকি আমাকে প্রাইভেটও পড়ায়। এটা শুনে রুইয়ের মা তো একদম অবাক হয়ে যায় আর জিকে তার কাছে বসতে বলে। কিছুক্ষণ পর তারা সবাই খাবার খেতে শুরু করে। এখানে টিয়ান সবার জন্য অনেক দামি একটা ওয়াইন নিয়ে এসেছিল। এই ওয়াইনটা সে সবাইকে খাওয়ায়, আসলে সেও রুইয়ের মাকে ইমপ্রেস করতে চাইছিল। এদিকে রুই হঠাৎ করে জিকে বলে ওঠে আমার পিরিয়ড শুরু হয়েছে। এটা শুনে জিন সবার সামনেই তার পকেট থেকে একটি পেট বের করে রুইকে দেয়, যা দেখে টিয়ানের মায়ের তো অনেক খারাপ লাগে, তাই তারা সবাই এখান থেকে চলে যায়। তারপর রুই জিকে এসে বলে তোমার এরকমটা করা উচিত হয়নি, তোমার শুধুমাত্র সাহস করে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। তুমি যদি বলে দিতে রুই আমার গার্লফ্রেন্ড, তাহলে এই ব্যাপারটা আরো সহজ হয়ে যেত। জি তখন বলে এসব নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো আছি, দেখো তোমার মা আমাকে মেনে নিবে। তারপর সে জিকে তার রুমে নিয়ে আসে, কিন্তু এখানে এসে জি তো পুরাই বলদ হয়ে যায়, কারণ রুইয়ের রুমের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে বুঝতেই পারছিল না যে সে কি কারো রুমে এসেছে নাকি স্টোর রুমে এসেছে। তারপর যে তার রুমে একটা ড্রয়িং দেখতে পায় যেখানে একটা ছেলে আর একটা মেয়ের ছবি ছিল। এটা দেখে জি তাকে জিজ্ঞাসা করে এখানে তুমি কাকে এঁকেছো? রুই বলে এর ড্রয়িংটা আমি আরো আগেই করেছি, আসলে এই ছেলেটা বারবার আমার স্বপ্নে আসে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না এই ছেলেটা কে। তারপর জি এখানে ইংলিশে কথা বলছিল, এদিকে রুমের বাইরে থেকে রুইয়ের মা এ সবকিছু শুনছিল আর সে জিকে ইংলিশে কথা বলতে দেখে খুশি হয়ে যায় আর রুমে এসে বলে তুমি তো ইংলিশ অনেক ভালো বলতে পারো, তুমি রুইকেও ইংলিশটা ভালোভাবে শিখিয়ে দিও। জি বলে আচ্ছা আন্টি, সমস্যা নেই, আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই তাকে ইংলিশ ভালোভাবে শিখাবো। এখানে জি তো রুইয়ের মাকে কথা বলে পটিয়ে ফেলে, তাই রুইয়ের মা বলে তুমি আজকে রাতে এখানেই থেকে যেও, আমরা একসঙ্গে ডিনার করব। রুইয়ের মায়ের কথায় জি ওখানে থেকে যায়। রাতের বেলা রুইয়ের বাবা যখন বাসায় আসে তখন তিনি রুইয়ের মায়ের কাছ থেকে জিয়ের কথা শুনে অনেক ইমপ্রেস হয়ে যায়, এমনকি জিকে দেখে ওনারা অনেক ভালো লাগে। এখানে তারা সবাই অনেক খুশি মনে ডিনারটা শেষ করে। তারপর জি যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন রুই তাকে এগিয়ে দেওয়ার জন্য আসে আর এখানে সে বলে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জি বলে তোমার যখনই আমার সাহায্য দরকার হবে আমি তখনই তোমাকে সাহায্য করব। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে রুই তার হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে এসে রুই ইয়ানের ব্যাপারে ভাবছিল। এটা দেখে তার ফ্রেন্ডেরা জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে এত ভাবছো?
তখন রুই তার ফ্রেন্ডদেরকে বলে, আসলে আমার মা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল, কিন্তু সেই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে চাই না, এই জন্য জিকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। এখন আমার বাবা মা দুজনই তো জিকে অনেক পছন্দ করে ফেলেছে, অর্থাৎ এখন আমার বাবা মা চায় আমি যেন জিকে বিয়ে করি, কিন্তু আমি তো শুধুমাত্র আমার প্রিন্সকেই বিয়ে করতে চাই। এর পরের দিন আমরা ইয়ানকে দেখতে পাই, সে লাইব্রেরিতে এসেছিল। তখনই তার রুইয়ের ফ্রেন্ড সুজির সঙ্গে দেখা হয়। এখানে তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, যা দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে হয়তো পছন্দ করতে শুরু করেছে। তারপর সুজি যখন এখান থেকে চলে যেতে নেয়, তখনই ইয়ান তাকে পিছন থেকে ডাক দেয়। সুজি যখন পিছনে তাকায়, তখনই অনিচ্ছাকৃতভাবে তার বইগুলো পড়ে যায়, যা দেখে ইয়ান তাকে বই উঠিয়ে দেয়। এখানে সুজি তাকে থ্যাংক ইউ বলে চলে যেতে চায়, কিন্তু ইয়ান তাকে বলে, তুমি কি আমাকে একটা বই খুঁজতে সাহায্য করবে? সুজি বলে ঠিক আছে। তারপর সুজি তাকে বই বের করে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে ইয়ান তো সুজির দিকে শুধু তাকিয়ে থাকে। তারপর সুজি একটি জায়গায় এসে বই পড়তে থাকে। তখন ইয়ানও তার সামনে এসে বসে আর বই পড়া বাদ দিয়ে শুধু তাকিয়ে দেখতে থাকে। এর পরের সিনে আমরা রুইকে দেখতে পাই, সে একজন লোকের সাথে বসা ছিল। আসলে এই লোকটা রুইয়ের কাছ থেকে পেন্টিং নিয়ে বিক্রি করে দিত। যাই হোক, এদিকে ডং আবার লুয়ের কাছে আসে। লু এখানে নাচের প্র্যাকটিস করছিল। তবে যখনই সে ডংকে দেখে, তখন সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডং তো ভয় পেয়ে বলে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এই জন্য ভাবলাম আমি তোমার সঙ্গে দেখা করে যাই। এই কথাটা শুনে লু তো আরো বেশি রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডং লুকে বলে, জি আর রুই কিন্তু ফেক রিলেশনশিপে আছে, আর আমার মনে হয় জি তোমার থেকে পিছু ছাড়ানোর জন্য এরকমটা করছে। এটা শুনে লু তো আরো বেশি রেগে যায় আর বলে, আমি জিকে যেভাবেই হোক আমার বানিয়ে ছাড়বো। ডং তখন বলে, আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারি। তুমি যদি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করো, তাহলে জি অনেক জেলাস হবে আর আবারও তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। এই আইডিয়াটা লুয়ের কাছেও ভালো লাগে। এই কারণে সে ডংকে বলে ঠিক আছে। লুয়ের মুখে এই কথাটা শুনে ডং তো অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই তার সাথে রুইয়ের দেখা হয়ে যায়। এখানে রুই তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডং তখন উল্টো তাকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? রুই বলে, আমি তো তোমার পিছু করতে করতে এখানে এসেছি, তুমি যদি আবারও কোনো ঝামেলা করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই কথাটা শুনে ডং ভয় পেয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, আমি এরকম কিছুই করব না। তারপর তারা দুজন লাঞ্চ করার জন্য চলে আসে। এখানে খাবার খেতে খেতে ডং রুইকে বলে, লুয়ার আমি মিথ্যা ভালোবাসার নাটক করব, আর এটা করতে গিয়ে আমি লুয়ের অনেক কাছাকাছি যেতে পারবো, আর একটা সময় লু আমার প্রেমে পড়ে যাবে, আর এমনটা হলে আমাদের সবারই লাভ হবে। আমিও লুকে পেয়ে যাব আর লুও জিয়ের পিছু ছেড়ে দিবে, যার ফলে তুমিও জিয়ের কাছ থেকে একদম ফ্রিডম পেয়ে যাবে। এখন বলো, তুমি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে? রুই তখন বলে ওঠে, আমার মনে হয় তোমার এসব করা একদমই উচিত হবে না, কারণ লুই যখন সত্যিটা জানতে পারবে তখন সে অনেক বেশি কষ্ট পাবে আর তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। এটা শুনে ডংও অনেকটা চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা সুজিকে দেখতে পাই, সে রুমে বসে বসে ইয়ানের কথা ভাবছিল আর তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ইয়ানকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, তারপর আমরা জি আর তার বন্ধুদেরকে দেখতে পাই। তার বন্ধুরা তাকে বলে, রুইয়ের রুমমেটদের ব্যাপারে তুমি খবর নিবে, যদি রুমমেটরা সিঙ্গেল হয় তাহলে আমরা দুজন রুইয়ের রুমমেটদের পটানোর চেষ্টা করব। তখনই জি রুইকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে তোমার রুমমেটদের কি কোনো বয়ফ্রেন্ড আছে? রুই বলে, আমার রুমমেটদের মধ্যে আমার একটা বান্ধবীর বয়ফ্রেন্ড আছে আর বাকি দুজনই সিঙ্গেল। এটা শুনে জিয়ের দুজন বন্ধু অনেক খুশি হয়ে যায় আর বলে, কাজ হয়ে গিয়েছে, এখন আমরা দুজন ওই দুজনকে পটানোর কাজে লেগে পড়ব। তখন জি তাদেরকে বলে, তোমরা বিষয়টা যতটা সহজ ভাবছো এটা কিন্তু ততটাও সহজ না, এজন্য এত খুশি হওয়ার কিছুই নেই। যাই হোক, এদিকে আমরা রুই আর ডংকে একসঙ্গে দেখতে পাই। এখানে তারা দুজন একজন আরেকজনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ডং রুইকে বলে, তুমি কালকে জিকে একটি জায়গায় নিয়ে যাবে, আমিও লুইকে সেখানে নিয়ে আসবো। রুই বলে ঠিক আছে। তারপর রুই তার হোস্টেলে আসে। এখানে শেষে দেখতে পায় তার একজন ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক কথা বলছিল, কিন্তু রুইকে দেখে তার ফ্রেন্ড ফোনটা রেখে দেয়। তখনই রুই বলে ওঠে, তুমি তো আর্টসের স্টুডেন্ট, কেন তুমি তোমার বয়ফ্রেন্ডকে সায়েন্সের স্টুডেন্ট বলছো? এটা শুনে তার ফ্রেন্ড বলে, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সায়েন্সেই শিফট হওয়ার পরিকল্পনা করছি। তারপর রাতে আমরা রুইকে একটা লেটার লিখতে দেখতে পাই। সে আসলে ইয়ানের জন্য চিঠিটা লিখছিল। এখানে সে লিখে, আমি জানি না তুমি আমাকে মনে রেখেছো কিনা, কিন্তু তোমাকে আমি অনেক ভালোভাবেই মনে রেখেছি। এখনো আমি জানি না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখনই ডং তাকে মেসেজ করে বলে,
কাল জিকে নিয়ে জগিং এ এসে পড়ো, আমি তোমাদের সাথে ওইখানেই দেখা করব। তারপর রুই ঘুমাতে চলে যায়। শেষ রাতে সে আবারও ওই স্বপ্নটা দেখে যেটা সে সবসময় দেখতো, কিন্তু আজকে সে স্বপ্ন দেখতে পায় তার সঙ্গে ইয়ানের না বরং জিয়ার বিয়ে হচ্ছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সকালে তার কাছে ডংয়ের ফোন আসে। ডংয়ের ফোন পেয়ে রুইয়ের ঘুমটা ভাঙে, যেটা দেখে ডং বলে তুমি তাড়াতাড়ি উঠো আর জগিং এর জন্য চলে এসো। বেচারি রুই তো ঘুম ঘুম অবস্থায় তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে জগিং এর জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তা দিয়ে জিয়ের সঙ্গে যাওয়ার সময় সেখানেই তার ঘুম পেয়ে যায়। আসলে সে এত তাড়াতাড়ি কখনোই ঘুম থেকে উঠতো না। তখনই হুট করে এখানে লু আর ডং চলে আসে। লু গাড়ি থেকে নেমে জিকে ইগনোর করে তাদের সামনে দিয়ে চলে যায়, যেটা দেখে জি তো অনেকটাই অবাক হয়ে যায়। তারপর লু আর রুই জগিং করতে থাকে আর জি আর ডং দাঁড়িয়ে তাদের দুজনকে শুধু দেখতেই থাকে। এখানে জি সবকিছুই বুঝতে পারে যে ডং জেনে বুঝে লুইকে এখানে নিয়ে এসেছে। এই কারণে সে ডংকে বলে তুমি এই ব্যাপারটা সামলাতে পারবে তো, কারণ লুই যদি তোমার এই মিথ্যাটা জানতে পারে তাহলে সে কিন্তু তোমাকে মোটেও ছেড়ে দিবে না। এটা শুনে ডং তো অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে তাহলে চলো আমরা দুজন একটা ডিল করি, আমরা একজন আরেকজনকে কখনোই এই ব্যাপারটা লুইকে জানতে দিব না। তার এই কথাটা শুনে জিও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর রুই আর লু জগিং করে ফিরে আসে। এখানে ডং তো লুকে অনেক টেক কেয়ার করে আর লুও জিকে ইগনোর করতেই থাকে। এদিকে জি আবার তাদের এসব কিছুকে পাত্তা না দিয়ে রুইকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে লু ডংকে জিজ্ঞাসা করে আমার অ্যাক্টিং কেমন হয়েছে, জিয়ের কি জেলাস ফিল হচ্ছে? ডং বলে আমার তো মনে হচ্ছিল জি শুধুমাত্র আজকে তোমাকেই দেখছিল আর আমাদের আইডিয়াটাও ভালোই কাজ করছে, আর দেখে নিও জি আবারও তোমাকে ভালোবাসতে শুরু করবে। অন্যদিকে জি আর রুই বসে কথা বলছিল। কিছুক্ষণ পর রুই এখান থেকে চলে যেতে চাইলে জি বলে তোমার কিন্তু এখনো ভালোভাবে পড়তে হবে, কারণ কয়েকদিন ধরে তুমি কিন্তু একদমই পড়াশোনা করছো না। রুই বলে আজকে আমি প্রাইভেট পড়বো না, কারণ আমি জগিং করে আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। তারপর আমরা লুকে ডান্স প্র্যাকটিস করতে দেখতে পাই। এখানে ডং তো তাকে আপন মনে দেখিয়ে যাচ্ছিল। এটা দেখে লু এসে তাকে জিজ্ঞাসা করে তোমার আবার কি হয়েছে, আমাকে এভাবে দেখছো কেন? ডং বলে আমি তোমাকে দেখছি না, আমি তো শুধুমাত্র দেয়ালে থাকা ছবিটাকেই দেখছিলাম। তারপর সে রুইয়ের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। এখানে রুই বলে তোমার কারণে গতকাল জগিং করে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু তারপর আমি তোমাকে সাপোর্ট করব। এটা শুনে ডংও অনেক খুশি হয়ে যায় আর তাকে খাবার দেয়। এখানে তারা দুজন খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পরই ডং রুইকে বলে ওঠে আমি এখন বুঝতে পারছি এসব কিছু এতটাও সহজ না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে কোনো উপায়ে লুই আমার হয়ে যাক। এটা শুনে রুই বলে ঠিক আছে তুমি চেষ্টা করতে থাকো, এভাবে চেষ্টা করলে একদিন না একদিন লু তোমারই হবে, কিন্তু কোনো কিছু যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু লু তোমাকে ছেড়ে দিবে না। এর পরের সিন আমরা রুইকে হোস্টেলে দেখতে পাই। সে তাদের ফ্রেন্ডকে বলছিল সুজি কোথায়, তখনই তার একজন ফ্রেন্ড বলে সুজি এখন লাইব্রেরিতে আছে। এদিকে আমরা সুজিকে দেখতে পাই সে লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখনই তার পিছনে ইয়ান আসে আর বলে ওই দিন তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আজকে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। এটা শুনে সুজি চলে যায়। এদিকে রুই আবার একটি জায়গায় বসে আর্ট করছিল যেখানে সুজিও এসে পড়েছিল। এখানে সুজিকে দেখে রুই ডাক দেয়। তারপর সে সুজির পেন্টিং বানাতে শুরু করে। এখানে সুজি তো অনেক খুশি ছিল, সে শুধুমাত্র ইয়ানের ব্যাপারেই ভাবছিল, কিন্তু সে তো আর জানতো না যে ছেলেকে সে ভালোবাসতে শুরু করেছে সেই ছেলেটা রুইয়ের ছোটবেলার ক্রাশ। যাই হোক, তারপর রুই অনেক সুন্দর করে সুজির একটা ছবি আঁকে। ছবিটা দেখে সুজিরও অনেক ভালো লাগে আর সে রুইকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার পেন্টিং সেল করো? রুই বলে হ্যাঁ, আমি তো আমার পেন্টিং বিক্রি করি, আর আমি কি তোমার এই পেন্টিংটা সেল করতে পারি? সুজি বলে সমস্যা নেই, করতে পারো। তারপর তারা দুজন একসাথে বসে লাঞ্চ করছিল। তখনই এখানে জি চলে আসে আর সে রুইকে স্যুপ খেতে দিয়ে বলে তুমি ভালোভাবেই জানো তোমার পুষ্টিকর খাবার খাওয়া দরকার, কিন্তু তুমি তো সবসময় অপুষ্টি খাবার খাও। এসব দেখে সুজি তো একদম অবাক হয়ে যায় আর রুইকে জিজ্ঞাসা করে তোমরা কি রিলেশনশিপে আছো নাকি? তখনই জি কথাটা ঘুরিয়ে সুজিকে বলে আরে এই স্যুপটা তো আমি তোমার জন্য এনেছি, নাও তাড়াতাড়ি স্যুপটা শেষ করো। এর পরের সিনে আমরা রুইয়ের একজন ফ্রেন্ডকে কান্না করতে দেখি, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই ইয়ান আবার শিফট হয়ে জিয়ানের রুমে চলে আসে। তারপর তারা সবাই ডিনারের জন্য আসে। এখানে তারা যখন মজা করে খাবার খাচ্ছিল তখনই সেখানে একটি লোক দৌড়ে আসে। আসলে সে রুইয়ের খাবার ডেলিভারি করার জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা জি বুঝতে পারে, এই কারণে সে তাড়াতাড়ি রুইকে ফোন করে বলে তুমি এখন কি করছো? রুই তখন বলে আমি তো শুয়ে আছি, কিন্তু তুমি এই সময় আমাকে কেন ফোন করলে? জি বলে তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে বারবিকিউ অর্ডার করেছো কেন? এটা শুনে রুই তো একদম ভয় পেয়ে যায়
আর বলে এটা তুমি কিভাবে জানো? জি বলে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে তুমি যদি এরকম অস্বাস্থ্য খাবার খাও তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। তাছাড়া তুমি যদি এসব খাবার খেতেই থাকো তাহলে তুমি কখনোই ইংলিশ ইভেন্টে যেতে পারবে না। এটা বলে সে ফোনটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর রুইয়ের দুজন ফ্রেন্ড তার আর সুজির কাছে আসে। এখানে তার যে ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছিল সে তো অনেক মন খারাপ করে বসেছিল, এই কারণে রুই তাকে কান্না করতে নিষেধ করে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বান্ধবীটা তো কান্না করে বলে আমি তাকে ছাড়া একদমই বাঁচতে পারবো না, আমি শুধুমাত্র তার জন্য আর্টস থেকে সায়েন্সে শিফট হয়েছি, কিন্তু তারপরও সে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এর পরের সিনে আমরা জিনকে দেখতে পাই, সে রুইয়ের কাছে আসে। আজকে সে রুইকে হার্বাল স্যুপ দিয়ে বলে আগামীকাল তাড়াতাড়ি জগিং এ এসে পড়ো। এটা বলে সেখান থেকে চলে যায়। জিয়ের তার প্রতি এত কেয়ারিং দেখে রুই তো অনেকটাই অবাক হয়। তারপর সে ওই লোকের কাছে আসে যে তার পেন্টিং গুলো সেল করে দিত। তাকে আজকে রুই সুজির পেন্টিংটা দেখায়। তখন লোকটা বলে এটা অনেক সুন্দর হয়েছে, আমার তো মনে হয় এটা অনেক দামে সেল হবে। এদিকে আবার তাদের দুজনকে একসাথে লু দেখে নেয়। তারপর লু জিনকে মেসেজ দিয়ে বলে আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমাকে দেখানো খুবই প্রয়োজন, এই জন্য তুমি তাড়াতাড়ি করে আমার দেওয়া ঠিকানায় চলে আসো। এটা শুনে জিত অনেক ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি লুইয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। এখানে এসে সে রুই আর ওই লোকটাকে একসাথে দেখে নেয় আর এই ব্যাপারটা তার কাছে অনেকটাই খারাপ লাগে। এদিকে আমরা রুইকে দেখতে পাই হঠাৎ করে তার নজর তার বান্ধবী যার নাম ছিল ফিফি তার এক্স বয়ফ্রেন্ডের উপরে পড়ে আর সে এখানে অন্য একটি মেয়ের সাথে ঘোরাঘুরি করছিল। এটা দেখে তো রুইয়ের মেজাজ পুরাই খারাপ হয়ে যায়, তাই সে ছেলেটার কাছে এসে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে, যেটা দেখে ছেলেটা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে জি এসে পড়ে আর রুইকে উঠে সেখান থেকে চলে যায়। এদিকে ফিফির এক্স বয়ফ্রেন্ড তো ফিফিকে ফোন করে বলে আজকের পর থেকে তুমি তোমার চেহারাটা কোনোদিনই আমাকে দেখাবে না। বয়ফ্রেন্ডের কাছ থেকে এসব কথা শুনে ফিকি তো অনেক কষ্ট পায় আর সে একেবারেই ভেঙে পড়ে। যাই হোক, এর পরের সিনে আমরা জি আর রুইকে একটি জায়গায় বসে থাকতে দেখি। এখানে জি রুইকে জিজ্ঞাসা করে তুমি ওই ছেলেটাকে মারলে কেন? রুই বলে কারণ ওই ছেলেটা আমার বান্ধবীকে ধোকা দিয়েছে আর এখন সে অন্য একটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে, যেটা দেখে আমার মেজাজ একদমই খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি তাকে মেরেছি। আর এখন এখানে তারা কিছুক্ষণ কথা বলার পর জি রুইকে তার বাসায় নিয়ে আসে। এখানে তারা দুজন যখন খাবার খাচ্ছিল তখনই সুজি রুইকে কল করে বলে অনেকক্ষণ আগে ফিফি রুম থেকে বের হয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত বাসায় আসেনি, আমার তার জন্য অনেক বেশি টেনশন হচ্ছে, তুমি কি একটু খোঁজ নিয়ে দেখবে যে ফিফি কোথায় আছে? এটা শুনে তো সাথে সাথে রুই আর জি মিলে তাড়াতাড়ি করে ফিফিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে আমরা ফিফিকে দেখতে পাই সে একটি বারে এসে অনেক বেশি ড্রিঙ্ক করেছে, যার ফলে সে একদম মাতাল হয়ে যায়। তখনই কিছু খারাপ ছেলে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। এর পরের সিনে আমরা ডংকে সেখানে দেখতে পাই। এখানে ডং এসে ছেলেগুলোকে বলে তোমরা তাকে এভাবে বিরক্ত করা বন্ধ করো, তা না হলে এখনই তোমরা পুলিশের কাছে ধরা পড়বে, কারণ আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে দিয়েছি। এটা শুনে তারা ফিফিকে ছেড়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। তারপর ডং ফিফিকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ফিফির রুমে এসে অনেক বেশি কান্না করছিল। তখনই রুই তার কাছে এসে বলে আমাকে তুমি মাফ করে দাও, আসলে আমার জন্য এসব কিছু হয়েছে, আসলে আমি আজকে তোমার বয়ফ্রেন্ডের সাথে একটা মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, অনেক বেশি মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি তার সাথে এমনটা করেছি। ফিফি তখন বলে আসলে এতে তোমার কোনো দোষ নেই, বরং সেই আমার সাথে এতদিন ধরে চিট করছিল, কিন্তু রুই তো এসব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করছিল, এই জন্য সে জিকে ভয়েস মেসেজ দিয়ে বলে আসলে ওই সময় ফিফির বয়ফ্রেন্ড কে এভাবে মারা আমার একদমই উচিত হয়নি, আমি যদি তখন এমনটা না করতাম তাহলে হয়তো তাদের ভিতরে সবকিছু ঠিক হয়ে যেত। এই মেসেজটা শুনে জি ডংকে বলে রুই ঠিকই বলেছে, আমরা দুজন মিলে এখন ফিফির বয়ফ্রেন্ডকে আবারও ফিফির জীবনে ফিরিয়ে দিব। তখন ডং বলে এটা তুমি কি বলছো? যেভাবে ফিফির বয়ফ্রেন্ড ফিফিকে ধোকা দিয়েছে আমার তো মনে হয় তাকে শুধু এভাবে চর মারা না, মারতে মারতে একদম অবস্থা খারাপ করে দেওয়া উচিত ছিল। তারপর সে রুইকে ফোন করে বলে তুমি যা করেছো একদম ঠিকই করেছো, তাই এসব বিষয়ের জন্য নিজেকে দোষী মনে করো না। আর শোনো, আগামীকাল সকালে ফিফির বয়ফ্রেন্ড বাস্কেটবল খেলতে যাবে, আমরা দুজন মিলে তাকে সেখানে গিয়ে আবারও শিক্ষা দিব। পরের দিন সকালে আমরা ফিফির বয়ফ্রেন্ডকে বাস্কেটবল খেলতে দেখতে পাই। তখনই এখানে রুই আর ডং চলে আসে। এখানে এসে তারা ফিফির বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সামনেই বলে ওঠে তুমি যদি নিজেকে একজন প্লেয়ার মনে করো তাহলে আমাদের সাথে খেলে দেখাও। তাদের এই কথাটা শুনে ফিফির বয়ফ্রেন্ডও তাদের সাথে খেলতে রাজি হয়ে যায়। তারপর যখন তারা খেলা শুরু করে তখন খেলতে খেলতে ডং নিচে পড়ে যায়। এটা দেখে রুই তো একদম ভয় পেয়ে যায়,
কিন্তু তখনই এখানে জি চলে আসে আর ফিফির বয়ফ্রেন্ডকে বলে, তুমি ওর সাথে কি খেলছো, চলো আমার সাথে খেলে দেখাও। তারপর ফিফির বয়ফ্রেন্ড আর জি খেলতে শুরু করে। এখানে সে জি এর সাথে পারে না, এমনকি নিচে পড়ে ব্যথা পায়। তখনই জি এসে তাকে বলে, তুমি এখনো অনেক ছোট, আগে বড় হও, তারপর আমাদের সাথে খেলতে এসো। এটা বলে জি তো সে একটা ভাব নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে রুই তো এসব কিছু দেখে জিয়ের প্রতি একদম ইমপ্রেস হয়ে যায় আর খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু জি তার থেকে দূরে সরে যায়। তখন রুই বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আমি তো আসলে অনেক বেশি খুশির কারণে তোমাকে হাক করে নিয়েছিলাম, তাই তুমি আমার সাথে এত ভাব নিও না। এটা শুনে জি এখান থেকে চলে যায়। পরের দিন আমরা তাদের তিনজনকে প্রিন্সিপালের অফিসে দেখতে পাই। প্রিন্সিপাল তাদের উপর অনেক রেগে বলে, তোমরা কি পাগল? তোমাদের কারণে ফিফির বয়ফ্রেন্ডের পায়ের ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এখন তোমরা কি জানো আমি চাইলে তোমাদেরকে এখান থেকে বের করে দিতে পারি? এটা শুনে জি তো প্রিন্সিপালকে বলে, আসলে সবকিছু আমার জন্যই হয়েছে, আমাকে আপনি মাফ করে দিন, এরপর থেকে আমি কখনই এরকমটা করব না। তারপর প্রিন্সিপাল বলে, ঠিক আছে এখন তোমরা যাও, আমি এই ব্যাপারটা দেখছি। তারপর তারা তিনজন এখান থেকে বাইরে এসে বসে। এখানে রুই জিকে বলে, এই সবকিছু আমার জন্যই হয়েছে, তাই সব শাস্তি আমার প্রাপ্য। জি তখন বলে, কোনো সমস্যা নেই, যেটা হওয়ার হয়ে গিয়েছে, এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা ইয়ানকে একটি আর্ট গ্যালারিতে দেখতে পাই। এখানে সে সুজির একটা পেন্টিং দেখতে পায় যেটা রুই বানিয়েছিল। এই পেন্টিংটা তার অনেক ভালো লাগে, এই কারণে সে এটা কিনে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ওই লোকটা রুইকে ফোন করে বলে, তোমার পেন্টিংটা তো সেল হয়ে গিয়েছে, তাই তুমি তোমার কমিশনের টাকাটা নিয়ে যেও। এটা শুনে রুই তো অনেক খুশি হয়ে যায়। এদিকে ইয়ান তো এই পেন্টিংটা নিয়ে এসে তার রুমের দেয়ালে লাগিয়ে দেয়, যেটা দেখে জি তাকে বলে, পেন্টিং এ যে মেয়েটা আছে তাকে আমি কোথায় জানি দেখেছি, কিন্তু আমার কিছুতেই মনে আসছে না যে আমি তাকে কোথায় দেখেছি। তারপর সে যখন পেন্টিং এর মধ্যে রুইয়ের সিগনেচার দেখতে পায়, তখন সে ইয়ানকে বলে, এটা তো আমার গার্লফ্রেন্ডের আঁকা পেন্টিং। এই কথাটা শুনে ইয়ানের মনটা তো একদম ভেঙে যায়। তার কাছে মনে হয় সুজি হয়তো তার গার্লফ্রেন্ড, এই জন্য সে জিকে সরি বলে আর বলে, দেখো আমি আসলে জানতাম না যে এটা তোমার গার্লফ্রেন্ড। তার পরদিন যখন রুই আর লু জগিং এর জন্য আসে, তখন জি আর ডং বসেছিল, কিন্তু আজকে জি অনেক বেশি উদাস ছিল। তখনই রুই জগিং করে ফিরে আসে। এখানে জি তো রুইকে তার জিনিসপত্র দিয়ে চলে যেতে নেয়, যেটা দেখে রুই তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? জি বলে, আজকে আমি অনেক ব্যস্ত। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর লু তো ডং এর কাছে এসে জিজ্ঞাসা করে, জি আজকে এত আপসেট কেন? ডং বলে, সে হয়তো বা আমার সাথে তোমাকে দেখে অনেক জেলাস ফিল করছে, এই কারণে এভাবে এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে লু তো একদম খুশি হয়ে যায় আর তার মনে হয় ডং যা কিছু বলেছে সবকিছু একদম ঠিক। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। সে জিয়ের কাছে এসে বলে, তোমাকে কিছুদিন ধরে অনেক বেশি উদাস মনে হচ্ছে, আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করা উচিত। জি বলে, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। এর পরের সিনে আমরা রুইকে রেডি হতে দেখি। এখানে ফিফি তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার কোথায় যাচ্ছ? রুই বলে, যে ম্যানেজার আমার পেন্টিংটা বিক্রি করে দিয়েছে সেই ম্যানেজার চায় আমি যেন ওই লোকের সাথে গিয়ে দেখা করি যে আমার পেন্টিংটা কিনে নিয়েছে, এই জন্য আমি ওই লোকটার সাথে দেখা করতে যাচ্ছি। এদিকে আমরা সুজিকে লাইব্রেরিতে দেখতে পাই। সে অনেক আনমনা হয়ে বসেছিল, কারণ আজকে সে কোথাও ইয়ানকে দেখতে পাচ্ছিল না। তখনই লাইব্রেরিয়ান এসে সুজিকে ইয়ানের স্টুডেন্ট কার্ডটা দিয়ে বলে, আমি তোমাদের দুজনকে এখানে পড়তে দেখেছিলাম, তুমি যদি ওই ছেলেটাকে চিনো তাহলে এই কার্ডটা তাকে দিয়ে দিও। এই কার্ডটা সে ভুলে এখানে রেখে চলে গিয়েছিল। তারপর সুজি কার্ডের পিকচারটা দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় আর লাইব্রেরিয়ানকে কার্ডটা ফিরিয়ে দিয়ে বলে, আমি এই ছেলেটাকে চিনি না। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে রুই ইয়ানের সাথে এসে দেখা করে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়ান বলে, আমি তো পেন্টিংটা কিনেছি, আমি সুজিকে অনেক খুঁজেছি আর আমি জানতে পেরেছি সে তোমার রুমমেট। এই কথাটা শুনে রুই তো একটু ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি সুজিকে পছন্দ করো? তখন ইয়ান বলে, আসলে একদিন তার সঙ্গে আমার লাইব্রেরিতে দেখা হয়েছিল, সেদিন থেকে আমার তাকে অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে, এখন আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর জি আমাকে বলেছে সুজি নাকি তোমার রুমমেট, তাই আমি চাই সুজির সঙ্গে আমার ডেট করানোর ব্যবস্থাটা তুমিই করে দিবে। এখানে তো ইয়ানের মুখে এসব কথা শুনে রুইয়ের মনটা ভেঙে একদম খান খান হয়ে যায়, কারণ সেই তো ইয়ানকে অনেক বেশি পছন্দ করত, এমনকি সে তো ইয়ানকে তার স্বপ্নের নায়কও ভাবত। যাই হোক, এদিকে আবার জি তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, যেটা দেখে তারও মনটা ভেঙে যায় আর তার কাছে মনে হয় রুই হয়তো ইয়ানের সাথে ডেট করছে, কিন্তু আসলে তো এরকম কিছুই হচ্ছিল না। যাই হোক, তারপর রুই তার ভাঙা মন নিয়ে এখান থেকে চলে যায়।
এর পরের সিন আমরা দেখতে পাই লু তাড়াতাড়ি করে ডংকে ফোন করে বলে তুমি তাড়াতাড়ি এখানে আসো। এদিকে আবার রুই আনমনা হয়ে হাঁটছিল, তখনই তার একটা সাইকেলের সাথে ধাক্কা লাগতেই যাবে, কিন্তু ঠিক সময় জি এসে তাকে পিছন থেকে ধরে বাঁচিয়ে নেয়। তারপর সে রুইয়ের সঙ্গে একটি জায়গায় বসে। এখানে ডং আর লু আসে, তবে এখানে এসে রুই আর লু একজন আরেকজনকে জ্বালানোর একটা উপায়ও বাকি রাখে না, যেটা দেখে ডং তো অনেক মজা পাচ্ছিল। এদিকে জি আবার উদাস হয়ে এসব কিছু শুধু দেখিয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর রুই আর জি এখান থেকে চলে আসে। রাস্তায় রুই জিকে বলে আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমার কিছুই ভালো লাগছে না, তুমিও আমাকে অনেকদিন ধরে ইগনোর করছো, এসব কিছু কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এটা শুনে জি তাকে বাসায় নিয়ে আসে। এখানে রুই জিকে ইয়ানের সম্পর্কে সবকিছু খুলে বলে, এমনকি সে এটাও বলে দেয় যে আমি স্কুল লাইফ থেকে ইয়ানকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে মনেই রাখেনি। এদিকে আমরা দেখতে পাই সুজিও মন খারাপ করে বসেছিল আর ভাবছিল ইয়ান হয়তো রুইকে পছন্দ করে। এদিকে রুয়েসকে জিয়ের বাসায় থেকে যায়, তারা দুজন শুয়ে শুয়ে কথা বলছিল। তারপর যখন জি এখান থেকে চলে যেতে নেয় তখন রুই বলে তুমি আমার সাথেই ঘুমিয়ে যাও। এটা শুনে জিও এখানেই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রুই ঘুমিয়ে যায়। তাকে এই অবস্থাতে আরো বেশি কিউট লাগছিল, যেটা দেখে জি তো শুধু তার দিকে তাকিয়ে থাকে। এর পরের দিন ইউনিভার্সিটির সবাই ইংলিশ কনভারসেশনে পারফর্ম করার জন্য যাচ্ছিল, এমনকি তাদের সবার জন্য যে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল সেটা জিনি লিখেছে। এখানে সবাই তো নিজেদের স্ক্রিপ্ট পড়ছিল, তখনই ইয়ান সুজির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুজি তাকে ইগনোর করে অন্য একটা সাইডে চলে যায়। এই বিষয়টা ইয়ানের কাছে অনেক খারাপ লাগে। এর পরের সিনে রুই জিকে বলে আমার অনেক ভয় হচ্ছে, আমার মনে হয় না আমার দ্বারা এসব কিছু হবে, এত লোকের সামনে আমি কিভাবে ইংলিশে কথা বলবো, আমি এটা পারবো না। জি তখন তাকে সাহস দিয়ে বলে কিছুই হবে না, আমি সবচেয়ে সহজ স্ক্রিপ্টটা তোমাকে লিখে দিয়েছি, তুমি অবশ্যই পারবে। এটা শুনে রুই অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি ভালোভাবেই পারফর্ম করার চেষ্টা করব। তারপর জি সুজির কাছে এসে বলে তুমি কিন্তু ভুল ভাবছো, ইয়ান কিন্তু রুইকে না বরং তোমাকে ভালোবাসে। এটা শুনে সুজি তো অনেক খুশি হয়ে যায়। তারপর সবাই পারফর্ম করছিল। কিছুক্ষণ পর রুই আর জি এর পারফর্ম শুরু হয়ে যায়। এখানে তারা দুজন অনেক সুন্দরভাবে পারফর্ম করে। তাদের দুজনের পারফরমেন্স দেখে সেখানে থাকা সবার অনেক ভালো লাগে। যাই হোক, পারফর্ম করা শেষ হওয়ার পর তারা যখন বাহিরে আসে তখন সবাই রুইকে বলে তোমাদের দুজনের জুটিটা কিন্তু অনেক ভালো। আসলে এখানে সবাই ভাবছিল জি হয়তো রুইয়ের বয়ফ্রেন্ড। এদিকে আমরা জিকে মনমরা অবস্থায় দেখতে পাই। এখানে সে মনে মনে ভাবছিল স্টেজের মধ্যে এভাবে রুইকে কিস করা আমার একদমই ঠিক হয়নি। তখনই তার কাছে রুই এসে বলে তুমি সবার সামনে আমাকে এভাবে কেন কিস করলে? এখন এটা দেখে সবাই ভাবছে আমি তোমার সত্যি সত্যি গার্লফ্রেন্ড। আর আজকে জি সব সত্যিটা বলে দেয় যে সে সত্যি সত্যি রুইকে অনেক বেশি ভালোবাসে। এখানে সে আরো বলে আমি কিন্তু তোমাকে স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনই এই কথাটা আমি তোমাকে বলতে পারিনি, তাই আজকে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর আরেকটা কথা শুনে রাখো, স্কুল লাইফে যাকে তুমি ইয়ান ভাবছো সেটা আসলে আমি, অর্থাৎ ইয়ান তোমাকে ভুলে যায়নি বরং তুমি আমাকে ভুলে গিয়েছো। অর্থাৎ রুইয়ের ছোটবেলার যে ক্রাশ ছিল সেটা আসলে ইয়ান ছিল না, সেটা জি ছিল। এসব কিছু শুনে রুই তো কান্না করতে শুরু করে আর জিকে জড়িয়ে ধরে। এদিকে এই সবকিছু লু আর ডং দেখছিল। এটা দেখে লু তো অনেক কষ্ট পায়, কারণ সেও তো জিকে অনেক ভালোবাসে। এখানে সে ডংকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি কিছু খেতে যাচ্ছি। এটা বলে সেখান থেকে চলে যায়। ডংও তখন তার পিছন পিছন যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ইয়ান সুজির কাছে আসে আর বলে তুমি আমাকে ইগনোর কেন করছো? সুজি বলে আমি তোমাকে ইগনোর করছি না, বরং তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এটা বলে সে তার হাত ধরে এখান থেকে চলে যায়। যাই হোক, রাতের বেলা রুইকে আমরা অনেক খুশি দেখতে পাই। এখানে সে জিয়ের ব্যাপারে ভাবছিল আর সুজিকে বলছিল আমি আমার স্বপ্নের প্রিন্সকে পেয়ে গিয়েছি আর সেটা হলো জি। এটা শুনে সুজি অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে রুই যখন অনেক দেরিতে ঘুম থেকে ওঠে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রুমে থাকা সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? রুই বলে আমার ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তখনই তার কাছে জিয়ের কল আসে আর সে তাকে বলে আজকে আমি তোমার ক্লাস নেব না, বরং আজকে আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব, এজন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। এটা শুনে রুই তো একদম খুশি হয়ে যায় আর সে জিয়ের সাথে শপিং করার জন্য চলে আসে, কিন্তু তাদেরকে এখানে লু দেখে ফেলে আর এখানে লুয়ের সাথে
ডংও ছিল। এদিকে রুই আর জি তাদের দুজনকে এখানে দেখে তো কোনোভাবে তাদের কাছ থেকে কেটে পড়ার চেষ্টা করে, কিন্তু লু আর ডং তাদের পিছন করে। কিছুক্ষণ পর রুই জিকে বলে তারা আমাদের পিছু করছে কেন। এটা বলে তারা দুজন আরো জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু লু আর ডংও কম না, কিছুতেই তারা তাদের পিছু ছাড়ে না। তারপর আমরা দেখতে পাই রুই আর জি তাদের গেট আপ চেঞ্জ করে ফেলেছে। এই কারণে লু আর ডং তাদের দুজনকে আর খুঁজে পায় না। যাই হোক, কিছু দূর সামনে এসে লু একটা দোকানের নেকলেস দেখে অনেক পছন্দ করে ফেলে। তখন ডং তাকে বলে আমি কি তোমাকে নেকলেসগুলো কিনে দিতে পারি, কিন্তু লু তাকে মানা করে দেয় আর নিজের টাকায় নেকলেসগুলো কিনে নেয়। এদিকে জি রুইকে তার বাসায় নিয়ে আসে আর বলে তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে আসছি। তারপর রুই ফ্রেশ হওয়ার পর যখন জিয়ের ঘরে ঘোরাঘুরি করছিল তখন সে জিয়ের স্টাডি রুমে চলে আসে। এখানে এসে সে জিয়ের একটা ডায়েরি দেখতে পায়, যেটা দেখে সে পড়তে শুরু করে। এখানে লেখা ছিল একদিন অনেক বৃষ্টি হচ্ছিল আর স্কুল ছুটি হওয়ার পরে আমি বাসায় যাচ্ছিলাম, তখন আমি একটা মেয়েকে দেখতে পাই যার নাম রুই। সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই আমি তার কাছে গিয়ে বলেছিলাম তুমি কি আমার সাইকেলে লিফট চাও। রুই তার কথাতে রাজি হয়ে গিয়েছিল আর তখনই সে রুইকে তার বাসা পর্যন্ত নামিয়ে দিয়েছিল। এসব পরে রুইয়ের তো অনেক ভালো লাগে। তখনই সেখানে জি চলে আসে আর বলে তুমি কি করছো। এদিকে হুট করে জিকে এখানে দেখে রুই তো একদম ভয় পেয়ে যায় আর জিকে বলে আমিও অনেক বছর ধরেই তোমাকে খুঁজে চলেছি, এমনকি ইয়ানকে আমার প্রিন্স মনে করেছি, কিন্তু তুমি তো আমাকে মনে রেখেছিলে, তাহলে এতদিন কেন আমাকে এসব কথা বলনি। এটা বলে রুই তো তাকে মারতে শুরু করে। তখন জি তার হাত ধরে তার দিকে আসতে শুরু করে। এটা দেখে রুই তো একদম ভয় পেয়ে যায় আর তার কাছে মনে হয় জি হয়তো তাকে কিস করবে, কিন্তু জি এরকম কিছুই করে না আর তার থেকে দূরে সরে যায়। এর কিছুক্ষণ পরই তারা দুজন লাঞ্চ করতে বসে, কিন্তু এখানে জি তো না খেয়ে শুধু রুইয়ের দিকেই তাকিয়ে থাকে। এই কারণে রুই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি খাবার খাচ্ছ না কেন। জি তখন বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু এই কথাটা তুমি কাউকেই বলতে পারবে না, আমাদের মধ্যেই থাকবে, কারণ আমি চাই না আমাদের কোনো ফ্রেন্ড এসব ব্যাপারে জানুক। তারপর সে রুইয়ের কাছে আসতে থাকে। এটা দেখে রুই তো ভাবে হয়তো জি তাকে প্রপোজাল করবে, কিন্তু জি এখানে তাকে এক্সামের ব্যাপারে অ্যাডভাইস দিতে থাকে আর বলে তোমার পড়ালেখার প্রতি অনেক বেশি ফোকাস করা উচিত, আমি চাই তুমি যেন এক্সামটা ভালোভাবে পাশ করতে পারো। এটা বলে সে তাকে হাক করে নেয়। এদিকে রাতে আমরা সুজিকে স্টাডি করতে দেখতে পাই। এখানে ইয়ান তাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায়। সুজি বলে আমি তো আমার হোস্টেলে। ইয়ান বলে তুমি কি আমার সাথে ডিনার করবে। সুজি তো প্রথমে মানা করে দেয়, কিন্তু ইয়ান বলে আমি তো তোমার হোস্টেলের সামনে চলে এসেছি, প্লিজ তুমি তাড়াতাড়ি নিচে চলে আসো। এটা শুনে সুজি আর তাকে মানা করতে পারে না, সে তাড়াতাড়ি করে নিচে চলে আসে। তারপর ইয়ান তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। এখানে খাবার আসার পর ইয়ান তো সুজিকে নিজের হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা দেখে সুজি বলে আমি আমার হাতে খেতে পারবো, তুমি নিজেরটা নিজে খাও। তারপর সুজি তাকে জিজ্ঞাসা করে তুমি তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এখানে কি তোমার সমস্যা হচ্ছে না। ইয়ান বলে আমি প্রাইমারি আর মাধ্যমিক স্কুল এখানেই শেষ করেছি, এই কারণে এখানের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আমার খুব একটা সমস্যা হয় না। তারপর তারা ডিনার শেষ করে বাইরে চলে আসে। এখানে তারা দুজন হাঁটতে থাকে। তখনই সুজি ইয়ানকে তার ভবিষ্যতে কি প্ল্যান আছে সে ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়ান বলে আমি গ্রাজুয়েশন করার পর আবারও বাইরের দেশে চলে যাব। তারপর ইয়ান সুজিকে একই প্রশ্ন করে। তখন সুজি বলে আমি এদেশে কোনো একটা জায়গায় সেটেল হয়ে যাব। এর পরের সিনে আমরা জি আর রুইকে দেখতে পাই। এখানে জি রুইকে বলে তোমার পড়ার সময় হয়ে গিয়েছে, এই জন্য তুমি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর এবার রুইকে তো বাধ্য হয়েই পড়তে বসতে হয়, কিন্তু তারপরও সে পড়ালেখায় ফোকাস করতে পারছিল না। এই জন্য জি পিছন থেকে তার হাত ধরে তাকে প্রশ্ন সলভ করাতে থাকে, যার ফলে এখানে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তারপর স্টাডি করতে করতে রুই তো এখানেই ঘুমিয়ে পড়ে। সকালে সে যখন চোখ খোলে তখন সে নিচেকে বিছানায় দেখতে পায়। এটা দেখে সে তো একদম ভয় পেয়ে যায় আর তার কাছে মনে হয় জি হয়তো তার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু এরকম কিছুই হয়নি, সে তো একদম ঠিক ছিল। তারপর জি তাকে বলে ব্রেকফাস্ট রেডি হয়েছে, এখনই ফ্রেশ হয়ে খেতে চলে আসো। কিন্তু তারপরও রুই বিছানায় শুয়ে থাকে। ঠিক তখনই তার মা তাকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, আমি তো তোমার ভার্সিটিতে এসেছি। এটা শুনে রুই তো একদম ভয় পেয়ে যায় আর বলে আমি এখনই আসছি। এদিকে তখনই জি আবার বলে ওঠে আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, এখনো তুমি কেন আসছো না। এদিকে এই কথাটা আবার রুইয়ের মা শুনে ফেলে। এই কারণে তার মা জিজ্ঞাসা করে তুমি কার সাথে আছো, তোমার সাথে কোন ছেলে আছে, তুমি তো গার্লস হোস্টেলে থাকো, তাহলে সেখানে ছেলে আসলো কিভাবে। তখনই রুইয়ের কাছ থেকে জি ফোনটা নিয়ে রুইয়ের মাকে বলে আমরা এখনই আপনার সাথে দেখা করতে আসছি। তারপর
রুই আর জি তাড়াতাড়ি রুইয়ের মায়ের সাথে এসে দেখা করে, কিন্তু এখানে রুইয়ের মা তাদের উপর অনেক রেগে জিজ্ঞাসা করে তোমরা দুজন একই সাথে কি করছিলে। জি বলে, আন্টি আমরা কিন্তু খারাপ কিছু করিনি, আমরা এমন কিছু করব না যেটাতে আপনারা কষ্ট পাবেন। তাছাড়া কিছুদিন পরেই তো রুইয়ের এক্সাম শুরু হয়ে যাবে, এজন্য আমি তাকে ভালোভাবে পড়াচ্ছিলাম। এটা শুনে রুইয়ের মা কিছুটা রিল্যাক্স হয়। এর পরের দিন আমরা সুজিকে লাইব্রেরিতে স্টাডি করতে দেখি। তখনই তার কাছে ইয়ান আসে আর বলে তুমি আমার মেসেজের রিপ্লাই করছো না কেন। তখনই সুজি বলে আমি পড়ালেখায় ফোকাস করতে যাচ্ছি, এজন্য আমি তোমার মেসেজের রিপ্লাই দিতে পারিনি। তখন ইয়ান তাকে পানি দিয়ে বলে তুমি ভালোভাবে পড়ো আর নিজের খেয়াল রেখো, আমি চাই না আমার জন্য তোমার পড়ালেখায় কোনো সমস্যা হোক, আর তোমার খেয়াল রাখার জন্য আমি এখানেই আছি। কিছুক্ষণ পর সুজি এখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ইয়ান তাকে আটকিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সুজিও তো তাকে পছন্দ করত, তাই সে হ্যাঁ বলে দেয়। এটা শুনে ইয়ান তো অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে আমরা রুই, জি আর ডংকে একসাথে দেখতে পাই, তারা সবাই একসাথে বসে লাঞ্চ করছিল। এখানে ডং বলে আমি লুকে কিছুতে আমার মনের কথাগুলো বলতে পারছি না, এখন তোমরা আমাকে বলো আমি কিভাবে লুকে প্রপোজাল করব। জি তখন বলে লু হয়তো এখনো তোমাকে পছন্দ করে না, এই কারণে সে তোমাকে ইগনোর করছে, তাছাড়া সে অনেক রাগী একটা মেয়ে, তাই তাকে যদি তুমি আরো বেশি ভালোবাসা দাও তাহলেই হয়তোবা সে তোমাকে অ্যাকসেপ্ট করবে। যাই হোক, এখানে তারা কথাবার্তা শেষ করে যখন বাইরে বের হয় তখনই ডংয়ের কাছে লু ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি কি লাঞ্চ করে ফেলেছো। ডং বলে কেন। লু বলে যদি লাঞ্চ না করো তাহলে আমরা একসাথে লাঞ্চ করব। এটা শুনে ডং তো সাথে সাথে মিথ্যা করে বলে আমি এখনো লাঞ্চ করিনি। যেটা শুনে লু বলে তাহলে তাড়াতাড়ি আসো, আমরা দুজন একসাথে লাঞ্চ করব। এটা শুনে ডং অনেক বেশি খুশি হয়ে যায় আর দৌড়ে সাথে সাথে লুয়ের কাছে চলে যায়। এদিকে জি আর রুই ক্লাসরুমে চলে আসে। এখানে জি রুইকে বলে আজকে থেকে আমি আর ইয়ান সুজি আর তোমাকে স্টাডিতে হেল্প করব। এটা শুনে রুইয়ের মুগ্ধ একদম চুপসে যায় আর ভাবতে থাকে ওরা যদি আমাকে পড়াতে শুরু করে তাহলে তো আমি ঘুমানোরও টাইম পাবো না। তারপর রুই পড়তে বসে, কিন্তু এখানে সে পড়তে পড়তে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ান আর সুজি তাদের জন্য খাবার নিয়ে আসে। তখন জি রুইকে জাগিয়ে বলে অনেক ঘুমিয়েছো, এবার উঠো। এদিকে আমরা লুকে দেখতে পাই, সে আজকে অনেক বেশি খুশি ছিল। তাকে এতটা খুশি দেখে ডং তাকে জিজ্ঞাসা করে তুমি আজকে এত খুশি কেন। লু বলে আমি ঠিক করেছি আজকের পর থেকে আমি শুধু লেখাপড়ায় মনোযোগ দিব আর জিকে ভুলে যাব। তারপর তারা দুজন একটি জায়গায় এসে বসে। এখানে লু ডান্স করতে থাকে। ডান্স শেষ হওয়ার পর তারা দুজন যখন চলে যাচ্ছিল তখন রাস্তায় লু ডংকে বলে আমার ছোটবেলা থেকে ডান্স অনেক পছন্দ, আর আমি যখন ডান্স করি তখন আমার মনের সব কষ্ট দূর হয়ে যায়। তারপর লু তো সমুদ্রের পাড়ে এসেও ডান্স করতে থাকে। এটা দেখে ডংয়েরও অনেক ভালো লাগে। এদিকে জিতো রুইকে কিছু প্রশ্ন সলভ করার জন্য দেয় আর বলে যদি এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি পাশ করতে পারো তাহলে তুমি তোমার এক্সামেও পাশ করতে পারবে। এখানে রুই তো প্রশ্ন দেখে অনেক ঘাবড়ে যায়। তখনই ইয়ান আর সুজি বলে তুমি এত বেশি ভয় পেও না, নিশ্চয়ই তুমি এটা করতে পারবে। তারপর রুই অনেক কষ্ট করে সবগুলো প্রশ্ন সলভ করে। যাই হোক, পরের দিন সকালে আমরা রুইয়ের ফ্রেন্ডদের দেখতে পাই। এখানে তারা রুইকে জাগানোর চেষ্টা করে কারণ আজকে রুইয়ের এক্সাম ছিল। এর পরের দিন আমরা রুইকে এক্সাম রুমে দেখতে পাই। এখানে রুই তো অনেক আপসেট ছিল কারণ তার মনে হচ্ছিল সে এবারও ফেল করবে। তারপর সে ইমাজিন করতে থাকে জি তার পাশে বসে আছে, এই জন্য সে লিখতে শুরু করে। আর এক্সাম শেষে সে যখন বাইরে আসে তখন জি তার জন্য লাঞ্চ নিয়ে আসে। এখানে রুই জিকে বলে তোমার জন্যই আমার এই এক্সামটা ভালো হয়েছে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। জি বলে কোনো সমস্যা নেই, আমি সবসময় তোমার পাশে আছি। লাঞ্চ করার শেষে তারা দুজন একজন আরেকজনের হাত ধরে হাঁটতে থাকে। তারপর জি রুইকে জিজ্ঞাসা করে এক্সামের পর তোমার কি করার প্ল্যান আছে। রুই বলে তুমি তো জানো আমি পেন্টিং করতে অনেক ভালোবাসি, এই জন্য আমি আর্ট নিয়ে আমার কেরিয়ার গড়তে চাই। তখনই তাদের পাশ দিয়ে লু আর ডং যাচ্ছিল, আর এবার কিন্তু লু সত্যি সত্যি জিকে ইগনোর করতে শুরু করে আর ডংকে বলে জি এর প্রতি এখন আর আমার কোনো ফিলিংস নেই, সে যার সাথে খুশি তার সাথে থাকুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, বরং আমি আমার পড়াশোনার ফিউচারের দিকে ফোকাস করতে চাই। তারপর রাতের বেলা আমরা রুই আর তার ফ্রেন্ডদেরকে ডিনার করতে দেখি। তখনই বাহির থেকে কেউ একজন ফিফিকে ডাকছিল। ডাক শুনে তারা যখন বাহিরের দিকে তাকায় তখন তো তারা দেখতে পায় ফিফির এক্স বয়ফ্রেন্ড ফুল নিয়ে এখানে চলে এসেছে। তাকে দেখে ফিফি তো দৌড়ে নিচে চলে আসে আর জিজ্ঞাসা করে
তুমি এখানে কি করছো? তার বয়ফ্রেন্ড বলে, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। কিন্তু ফিফি তাকে মাফ করে না আর বলে, আমি এখন আর তোমার চেহারাটাও দেখতে চাই না। তখনই এখানে আরো কিছু স্টুডেন্টরা আসে আর তার বয়ফ্রেন্ডকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে তাদের সাথে ঝামেলা করতে শুরু করে। তখনই সে এখানে একজন ছেলেকে ঘুষি মারে, যার কারণে ছেলেটা নিচে পড়ে যায়। আর তাদের এসব ঝামেলা দেখে সিকিউরিটি গার্ড এখানে চলে আসে আর তাদের সবাইকে মারামারি করতে নিষেধ করে। তারপর ফিফি ওই ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে আসে আর তার ট্রিটমেন্ট করায়। এই ছেলেটার নাম হলো চ্যান। ফিফি তাকে বলে, এই সবকিছু আমার জন্য হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। চ্যান বলে, কোনো সমস্যা নেই, যা হয়েছে সবকিছু এখন ভুলে যাও। তারপর সে ফিফিকে বলে, আমি একজন ফটোগ্রাফার, তুমি চাইলে আমি তোমার ফটোশুট করে দিতে পারি। এটা শুনে ফিফি তো খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। এখানে প্রফেসর তাদের এক্সামের রেজাল্ট দিচ্ছিল আর রেজাল্ট দেওয়ার পর আমরা জানতে পারি রুই এবার অনেক ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছে। এটা শুনে রুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সে দৌড়ে জিয়ার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো, তোমার জন্য আমি এবার এক্সামে পাশ করতে পেরেছি। তারপর রুই তার সব ফ্রেন্ডদেরকে পার্টির জন্য ইনভাইট করে। এর পরের সিনে আমাদেরকে পার্টির দৃশ্য দেখানো হয়। তারা সবাই পার্টিতে অনেক এনজয় করছিল। পরের দিন সকালে রুই আর সুজি ভ্যাকেশনের জন্য চলে যায়, কারণ রুই কিছুদিন রিল্যাক্স হয়ে পেন্টিং করতে চাইছিল। তারপর একটি জায়গায় এসে রুই যখন পেন্টিং করছিল তখনই সেখানে একটি ছেলে আসে আর এই ছেলেটার সাথে রুইয়ের মা তার বিয়ে দিতে চায়। এই ছেলেটা এখানে এসে রুইয়ের ফটোশুট করতে শুরু করে, যেটা দেখে রুই তো অনেক রেগে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন রুই আর সুজি এনজয় করছিল, তখনই সেখানে জি আর ইয়ান চলে আসে। আসলে তারা দুজন সুজিকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল। এখানে জি আর ইয়ান তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর তারা একটু হোটেলে আসে আর এই হোটেলে কিন্তু রুই আর সুজিও উঠেছে। তারপর রাতের বেলা জি আর ইয়ান মিলে রুইকে কিডন্যাপ করে নেয় আর তারা একে অপরকে বলতে থাকে, এখন সুজি অবশ্যই বাঁচানোর জন্য আসবে আর যখন সে এখানে আসবে তখনই আমরা তাকে জন্মদিনের উইশ করব। এদিকে আমরা দেখতে পাই সুজি বেচারি তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এজন্য সে রুইকে খুঁজতে খুঁজতে একটি রুমে চলে আসে। এখানে হুট করে ইয়ান তার সামনে আসে আর তাকে জন্মদিনের উইশ করে। এইসব দেখে সুজি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। পরের দিন সবাই মিলে তাদের শহরে ফিরে আসে। এদিকে আমরা লু আর ডংকে কথা বলতে দেখি। লু তাকে বলে, এখন আমি জিকে ইগনোর করা শিখে গিয়েছি, এমনকি আমি তো জিকে আর ভালোবাসি না। এখানে লু ডংকে তো বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে ডং তো অনেক খুশি হয়ে যায়। যাই হোক, পরের দিন আমরা রুইকে প্রিন্সিপালের অফিস রুমে দেখতে পাই। সে প্রিন্সিপালকে বলে, আমি ইন্টারন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করতে চাই। এটা শুনে প্রিন্সিপাল বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। আমি পরে তোমাকে জানিয়ে দিব তুমি কি ওই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না। পরের দিন একজন লেডি প্রফেসর রুইয়ের একটা ডায়েরি খুঁজে পায়। তিনি তো সবার সামনে এই ডায়েরিটা পড়ে, যেখানে লেখা ছিল, ইয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে মনে রাখোনি, কিন্তু তোমাকে আমি ভালোভাবেই মনে রেখেছি। এইসব শুনে জিয়ার তো অনেক খারাপ লাগে, এমনকি সুজিও অনেক কষ্ট পায়। তারপর তারা দুজন এখান থেকে উঠে চলে যায়। এখানে রুই তো জিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জি তার কোনো কথাই শোনে না। এদিকে ইয়ান তো সুজিকে ফোন করতে থাকে, কিন্তু সুজি তার ফোনটা ধরে না। আর অন্যদিকে রুই জিকে ফোন করতে থাকে, কিন্তু জিও তার ফোন ধরে না। কিছুক্ষণ পর জিয়ের কাছে একটা কোম্পানির পক্ষ থেকে ইন্টার্নশিপের মেসেজ আসে। এখানে জি তো রুইয়ের উপর রাগ করে ইন্টার্নশিপ করার জন্য কোম্পানিকে হ্যাঁ বলে দেয়। এর পরের সিনে আমরা লু আর ডংকে দেখতে পাই। এখন তো তাদের ভিতরে ভালোবাসার সম্পর্কটা অনেক ভালোই চলছিল, তারা দুজন একসাথে অনেক খুশি ছিল। পরের দিন সকালে আমরা ইয়ান আর সুজিকে একসাথে দেখতে পাই। এখানে ইয়ান সুজিকে মানিয়ে নেয় আর তাদের সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। তারপর ইয়ান বলে, জি একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করার জন্য চলে যাচ্ছে। এটা শুনে সুজি তো তাড়াতাড়ি রুইকে ফোন করে সবকিছু খুলে বলে, যা শুনে রুইয়ের মনটা একদম খারাপ হয়ে যায় আর সে উদাস হয়ে পেন্টিং করতে বসে যায়। আর এখানে সে অনেকগুলো পেন্টিং বানায় আর এই পেন্টিং গুলোতে তার আর জিয়ার একসাথে কাটানো মুহূর্তগুলোই তুলে ধরে। এদিকে জিও কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে লু আর ডং রুইয়ের সাথে দেখা করে। এখানে লু রুইকে বলে, এখনো পর্যন্ত তোমার সাথে আমি যা যা করেছি সবকিছুর জন্য আমি অনেক বেশি সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। রুই তখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। এটা বলে সে এখান থেকে চলে যায়। রাতে সে আবারও জিকে ফোন করে, কিন্তু জি তার ফোনটা ধরে না। পরের দিন তার থার্ড ইয়ারের রেজাল্ট আউট হয়। রুই আর সুজি দুজনেই থার্ড ইয়ারেও পাশ হয়ে গিয়েছিল।
এটা দেখে সুজিত অনেক খুশি হয়। এদিকে আমরা জিকে দেখতে পাই, সে রুইয়ের পেন্টিং রুমে এসে রুইয়ের বানানো সবগুলো পেন্টিং ঘুরে ঘুরে দেখতে থাকে। এগুলো দেখে জিত অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন আমরা রুইকে বৃষ্টিতে ভিজতে দেখি। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার ছোটবেলার কথাগুলো মনে করছিল, যেদিন বৃষ্টিতে জি তার কাছে এসে সাইকেল দিয়ে তার বাড়িতে নামিয়ে দিয়েছিল। এখানে আমরা দেখতে পাই বর্তমানেও সাইকেল নিয়ে তার কাছে জি চলে আসে আর তাকে সাইকেলে উঠিয়ে নিয়ে চলে যায়। আর এখানে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় আর ফাইনালি তারা এক হয়ে যায়। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।